করে তারপরে সবাই মিলে বিকাল বেলা কীর্তনের একটা ইয়ে করে, সেই কীর্তনেও আমরা ইয়ে করি, যোগদান করি। সংস্কৃতির মৃত্যু নেই, জন্ম আছে। এই জন্ম আদতে যুক্ত হওয়া, এক সংস্কৃতির মানুষজনের অন্য সংস্কৃতিকে আপন করে নেওয়া, এই আপন করে নিতে নিতে নিজের সংস্কৃতি যেন মেঘের ঢাকা তারা। অনুজ্জ্বলা খুঁজে নিতে হয় বছরের একটি দিন। সংস্কারের সঙ্গে যুক্ত সংস্কৃতি ক্লিয়ারিফিকেশন করেছে এবং কিছু কিছু হয়েছে অ্যাকর্ডিং টু ইন্ডিয়ান ক্লিয়ারিফিকেশন করেছে এবং কিছু কিছু হয়েছে অ্যাকর্ডিং টু ইন্ডিয়ান কনস্টিটিউশন। ইকুয়ালিটি বিফোর ল, অনিয়মিত কর্মচারীদের দিয়ে নিয়মিত কর্মচারীদের যেখানে ভ্যাকেন্ট পোস্ট আছে কাজ করানো হচ্ছে, কিন্তু 25% এখনো ওরা পায় না। অনেকে রিটায়ার করেছে, একটা কাঠ পেন্সিল নিয়ে গলায় রেখেছে। মাননীয় গোপাল বাবু, আচ্ছা আমি 3 বার বললাম আপনাকে সাপ্লিমেন্টারি, কিন্তু সাপ্লিমেন্টারি তো আইনটা বলতে হবে তো স্যার। আপনি এত বড় আইনের দরকার নেই তো। কেন আইনের দরকার না? আইন ছাড়া চলছে। ইন্ডিয়ান কনস্টিটিউশন অনুযায়ী আপনি চেয়ারে আছেন। ইন্ডিয়ান কনস্টিটিউশন আর্টিকেল 40, এখানে লেখা আছে ইকুইটি বিফোর ল। এখানে আছেন আর্টিকেল 16, এখানে আছেন যে ইকুয়ালিটি অফ অপরচুনিটি ইন দ্য ম্যাটার অফ পাবলিক এমপ্লয়মেন্ট। তারপরে আমাদের আর্টিকেল 21 আর্টিকেল স্যার শুনেন, আমি আমার বক্তব্য আর্টিকেল 21 মাননীয় সদস্য, আমি বারবার বলছি প্রোটেকশন অফ লাইফ অ্যান্ড পার্সোনাল লাইফ। এখনো সাপ্লিমেন্টারি এলো না স্যার। সাপ্লিমেন্টারি হলো আপনি অনিয়মিত কর্মচারীদের যে সার্কুলার ছিল, যেখানে আপনি নিশ্চয়ই অবগত আছেন যে কোনো সিদ্ধান্ত রেট্রোস্পেক্টিভ করে পানিশমেন্ট দেওয়া যায়, সুপ্রিম কোর্ট বলেছে, এবং সুপ্রিম কোর্ট তাও বলেছে। না গোপাল বাবু স্যার, আমি শেষবার বলতে আপনি উদিন স্যার উমাদেবী মামলায় সুপ্রিম কোর্ট বলেছে 10 বছর যারা চাকরি করবে তাদেরকে রেগুলার করতে হবে। আপনি সুপ্রিম কোর্টের রুলিং চিহ্নিত, আপনি সুপ্রিম কোর্টের রুলিং মাননীয় মন্ত্রী observing or obeying the Article 14, 16 and 21 and so many cases, আপনি অনিয়মিত কর্মচারীদের যদি আপনার ক্যালকুলেশনে ভুল হয়, এগুলি শুদ্ধ করে 30,000 হোক, 32,000 হোক, 28,000 হোক, যা হয়, অ্যাকর্ডিং টু মি আপনার যে ফিগারটা ইট ইজ নট রাইট, ওইগুলিকে অতি শক্ত রেগুলারাইজ করা হবে কিনা। দ্বিতীয় কথা, ইন দ্য মিন টাইম যারা আপনার রিটায়ার করেছে, একটা কার্পেন্সি নিয়ে গেছেন বাড়িতে, পরিবার পরিজন নিয়ে না খেয়ে আছেন, ওদেরকে অনিয়মিত কর্মচারী যারা অপশন নিয়েছেন তাদেরকে এককালীন কোন সহযোগিতা মিনিমাম 10 লাখ ইফ নট মোর দেওয়া হবে কিনা। আর পার্ট টাইম আরেকটা আছে, এই 2 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা, ওরও 10 বছর করার পর অনিয়মিত স্ট্যাটাসে আসে, ওদেরকে করা হবে কিনা। আর কিন্তু সাপ্লিমেন্টারি হবে না, 3টা করে ফেলেছে, সময় আছে প্লিজ। স্পিকার মহোদয়, মাননীয় সদস্য বলতে শুরু করেছেন, কিন্তু আসল কথাটা আমাদের চেপে গেছে। সবটা ওনার কাছে জানার জন্য অবগত হিসেবে বলছি। অনিয়মিত কর্মচারীদের নিয়মিত করার বিষয়টি পর্যালোচনা করে দেখা যায় তৎকালীন বামপন্থী সরকার, আপনাদের বন্ধু সরকার, সর্বপ্রথম একটি পলিসি অনুসারে ডিআরডব্লিউ অবলিক ক্যাজুয়াল অবলিক কন্টিনজেন্ট ওয়ার্কারদের নিয়মিতকরণের সিদ্ধান্ত নেয়। এই পলিসি অনুসারে যারা ফুল টাইম বেসিসে নিযুক্তি পায় এবং 31/3/2005 পর্যন্ত 17 বছর পূর্ণ করেছিল তাদের নিয়মিত করা হতো। মেমো নম্বর 10 (2) of the 2005 তারিখ 4/3/2006 থেকে তার বিষয় করে বলা হচ্ছে। এরপর তৎকালীন সরকার একটি সিদ্ধান্ত নেয় 31/3/2006 তারিখ পর্যন্ত যারা 15 বছর পূর্ণ করেছিল তাদেরকে নিয়মিত করা হতো।
Memo number 10 within bracket 2 finance within bracket G of the 2005 and 2022 of the 2007 বিশদভাবে বলা হয়েছে তৎকালীন সরকারের সর্বশেষ সিদ্ধান্ত অনুসারে মেমো নাম্বার 10 within bracket 2 finance within bracket G of the 2008 part 21/1/2009 মূলে বলা হয়েছিল যে যে সকল অনিয়মিত কর্মচারীরা 31/3/2003 পর্যন্ত চাকরিতে নিযুক্তি পেয়েছেন এবং যারা 10 বছর চাকরি করেছেন তাদেরকে নিযুক্ত করা হল। অতএব যারাই 31/3/2003 পর্যন্ত নিযুক্তি পেয়েছিল 2013 সালে মধ্যে ওই সমস্ত অনিয়মিত কর্মচারীদের 10 বছর পূর্ণ হয়ে গেছে। তৎকালীন সরকার 2018 সালে মার্চ মাস পর্যন্ত ক্ষমতাসীন ছিল এবং তৎকালীন সরকারের আদেশ অনুসারে সমস্ত অনিয়মিত কর্মচারী নিয়মিত হয়ে যাওয়ার কথা। উক্ত আদেশে এটাও উল্লেখ করা ছিল যে 31/3/2003 তারিখের পর অর্থ দপ্তরের অনুমোদনহীন চাকরিতে নিযুক্ত সমস্ত অনিয়মিত কর্মচারীদের ছাঁটাই করা হবে। এ প্রসঙ্গে বলছি যে উক্ত মেমো নম্বর 10 within bracket 2 finance within bracket G of the 2008 part 21/1/2009 তারিখেও লেখা ছিল যে এরপর কোন ধরনের অনিয়মিত কর্মচারী নিয়োগ হলে যে সকল আধিকারিক ওই সকল অনিয়মিত কর্মচারীদের নিয়োগ করেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং মেমো নম্বর 10 of the finance within bracket G 2008 part তারিখে 31/7/2018 মূলে তৎকালীন সরকারের দেওয়া মেমো বাস্তবায়ন করলে সমস্ত অনিয়মিত কর্মচারীদের ছাঁটাই করতে হতো। আমরা সরকারে এসে এই অনিয়মিত কর্মচারীদের ছাঁটাই করতে না হয় তার জন্য ওই সকল মেমো আমরা খারিজ করেছি। আমি স্যার আর সাপ্লিমেন্টারি পয়েন্ট এটা মন গড়া কথা নয়, এটা মন গড়া কথা নয়, এটা তথ্য ভিত্তিক কথা, রেকর্ড ভিত্তিক কথা বলার চেষ্টা করা হচ্ছে। উনি যদি বলার মাঝখানে যদি বলতে দেয় না দেয় তাহলে এই তথ্য ভুলে যেতে পারে। কিন্তু ওনাকে একটা সিদ্ধান্ত নিতে হবে, উনি কি দেখতে চান মানে শুনতে চান সঠিক বা বলতে চান সেটা। আরে এটা সাপ্লিমেন্ট, আপনি সাপ্লিমেন্ট বলে শুনুন কথা না করছে। আরে না না এই আমি যেটা বলি পরবর্তী প্রশ্নকর্তা কিন্তু আপনি সেকেন্ড কোশ্চেন আপনারই করবেন। চাকরি পাবে না 100 বার পাবে বলে দিয়েছে, কি 100 বার পাবে বলে দিয়েছে পাবে। এখানে ভুল তথ্য দিচ্ছে। না, না, কোনো ভুল তথ্য নেই। এটা কি বেআইনি কাজ করার জন্য আমাদের সরকার জানা উচিত? আমরা বেআইনি কাজ করার জন্য আমাদের সরকার নয়। এখানে বলেছে নীতি নিয়ম মেনে কাজ করে থাকি। আমার কাছে আপনি কাগজ দেখাচ্ছেন, কাগজ আপনাকে দিয়ে দেবো। এটা আমাদের কথা, এটা কোর্টের কথা। উনি যদি ভুলও বলে উনি প্রতিবাদ করতে পারবেন, উনি একমত নাও হতে পারেন। এখানে এই তর্কাতর্কি করার কোন অর্থ আছে? শুধু সময় নষ্ট। উত্তর পেয়ে গেছেন। পরবর্তী প্রশ্নকর্তা শ্রী গোপাল চন্দ্র রায় মহোদয়, আপনি বলবেন? 15 মিনিট চলে গেছে, সাপ্লিমেন্টারি চিন্তা শেষ। গোপাল বলবেন আপনি? সেকেন্ড কোশ্চেন স্যার, সেকেন্ড কোশ্চেন বলেন। এক সেকেন্ড আপনি ব্যাপারটা হলো সালগুলা যেটা আপনারা করে দিয়েছেন মন্ত্রিসভায় এসে 31 জুলাই 2018 আমি সেকেন্ড নাম ঘোষণা করছি। পরবর্তী প্রশ্নকর্তা শ্রী গোপাল চন্দ্র রায় মহোদয়, নাহলে কিন্তু আমি আরেক না আর কোনো কোশ্চেন নেই। গোপাল বলবেন, আপনার সেকেন্ড কোশ্চেন বলবেন? নো 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 আপনি বলবেন স্যার? সেকেন্ড কোশ্চেন বলবেন? বলুন। হ্যাঁ বলছি। অ্যাডমিটেড না না নো 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 না প্লিজ সেকেন্ড কোশ্চেন আপনার। 15 মিনিট চলে গেল কিন্তু বাকিরা কিন্তু সদস্যরা পারে আর 3-4 ম্যাক্সিমাম। নো আপনি বলবেন গোপাল বাবু সেকেন্ড কোশ্চেন? অ্যাডমিটেড স্যার কোশ্চেন নাম্বার 9।
মাননীয় অধ্যক্ষ মহোদয়, মাননীয় বিধায়ক শ্রী গোপাল চন্দ্র রায়, প্রশ্ন নাম্বার 1 উনি করেছেন বিদ্যাজ্যোতি প্রকল্পে রাজ্য সরকারের অধীনে বিদ্যালয়ের সংখ্যা কত? উত্তর, রাজ্যে বিদ্যাজ্যোতি প্রকল্পাধীন মোট 125টি বিদ্যালয় রয়েছে। প্রশ্ন 2, বিদ্যালয়গুলোর সংকট নিরসনে শিক্ষা দপ্তর কি কি ব্যবস্থা নিবে? উত্তর, দিব্যাজ্যোতি বিদ্যালয়গুলোতে সংকট সৃষ্টি হয়েছে এমন কোন তথ্য দপ্তরের গোচরে নেই। স্যার বিদ্যাজ্যোতি যে শিক্ষা প্রতিষ্ঠানগুলি 125টা আছে, এগুলির মধ্যে স্যার নিউলি মিউজিক, যোগ, আর্ট এবং সংস্কৃত এই ফ্যাকাল্টিগুলি যোগ হয়েছে। এগুলি কোনো শিক্ষক 125টার মধ্যে নেই। দ্বিতীয় কথা, দুঃখের ব্যাপার যে ভোজন বয়েজ স্কুলটাকে নিয়েছে, এটা এখানে বারান্দার মধ্যে স্যার মিড ডে মিল দাম, আর এখানে 1000 টাকা করে ফ্রম নার্সারি কেজি 1, কেজি 2 টু 12 ক্লাস পর্যন্ত বেতন নেওয়া হচ্ছে। এইটা কিন্তু গরিব মানুষের পক্ষে অসম্ভব। আর গতবার যে রেজাল্ট হয়েছে, এই রেজাল্টে মানুষ অত্যন্ত হতাশ। এই জন্য বিদ্যাজ্যোতি স্কুল থেকে মানুষ জেনারেল স্কুলে যাচ্ছে, হঠাৎ ইংলিশ মিডিয়াম মানুষ যাচ্ছে না। এই জন্য আর টিচার যারা আছে, নট এডুকেট টিচার নেই, এবং শিক্ষক ইংলিশ মিডিয়াম শিক্ষক এখানে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়নি। সুতরাং এই বিদ্যাজ্যোতি স্কুলগুলি নামে হয়েছে কিন্তু কাজ হচ্ছে না, স্টুডেন্টদের কোনো বেনিফিট হচ্ছে না। সুতরাং টিচার নিউ ফ্যাকাল্টি এবং আগের ফ্যাকাল্টিতে ইংলিশ মিডিয়াম স্কুল টিচার যারা ইংলিশে পড়াশোনা করছে, ওই ধরনের অতি বিলম্বে তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে স্কুলগুলি করা হবে কিনা। আর দ্বিতীয় কথা হলো স্যার, এই যে নতুন যে মিউজিক যোগ, মিউজিকের উনি মুখ্যমন্ত্রী আগেও বলেছিলেন মিউজিকের 396 জন অ্যাপ্রুভাল দেওয়ার কথা অর্থমন্ত্রী বলেছেন, কালকে দিয়ে দিয়েছেন। কিন্তু যোগ, আর্ট এবং সংস্কৃত এগুলি দেওয়া হবে কিনা, আর বাকিগুলিও ইংলিশ মিডিয়াম যারা ইংলিশে পড়াতে পারে এই ধরনের টিচার নিয়োগ করে সার্বিকভাবে পড়াশোনার উপযুক্ত ভাবে পরিবেশ সৃষ্টি করবেন। স্যার বারান্দাতে দিচ্ছে, এটার কারণ কি? এটা মিড ডে মিলের ঘর করা হবে কিনা শহরের মধ্যে? মাননীয় অধ্যক্ষ মহোদয়, ত্রিপুরায় যে বর্তমানে আমরা জানি যে 125টি সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের যে বিদ্যাজ্যোতি বিদ্যালয় রয়েছে, এর মধ্যে উনি যে কথাটা বলছেন, এখন পর্যন্ত বিদ্যাজ্যোতি স্কিমের গাইডলাইন আছে কোন কোন টিচার লাগবে, যেমন সোসিওলজি, সাইকোলজি, জিওগ্রাফি এবং ইকোনমিক্স, এবং সেই হিসাবে সেখানে প্রয়োজন প্রায় 300 জন বিষয় শিক্ষক, যেগুলো আমি বলি, এবং 200 জন স্পেশাল এডুকেটর। সেই হিসাবে আমাদের টিআরবিটির মাধ্যমে একটা অ্যাডভার্টাইজমেন্ট করা হয়েছে, কিন্তু সেখানে দেখা গেছে যোগ্য প্রার্থী সেভাবে পাওয়া যায়নি, যে কারণে 179 বিষয় শিক্ষক, এর মধ্যে সোসিওলজি 44টি, সাইকোলজিতে 37টি এবং জিওগ্রাফিতে 49টি এবং ইকোনমিক্সে 49টি নেওয়া হয়েছে। এবং শুধু তাই নয়, যেটা আমি বললাম যে গাইডলাইন্স আছে সে অনুযায়ী 88 জন 88 জন স্পেশাল এডুকেটরকে নিয়োগ করা হয়েছে। তাছাড়া আপনি যেটা পাশাপাশি দপ্তর বিদ্যাজ্যোতি বিদ্যালয়গুলোর জন্য 125 জন ফিজিক্যাল এডুকেশনের বিষয় শিক্ষক এবং 125 জন স্কুল লাইব্রেরিয়ান পদ সহসায় আমরা পূরণ করতে যাচ্ছি। এখানে উল্লেখ করা যায় যে 118 জন কম্পিউটার সায়েন্সের বিষয়ে শিক্ষক পদেরও ক্রিয়েশন হয়ে গেছে, যা খুব দ্রুত পূরণ করা হবে। কাজে শিক্ষক সমস্যা দূরীকরণের ক্ষেত্রে পরিচিত নিয়োগ প্রক্রিয়া অনেকটাই আমরা গুরুত্বপূর্ণ
ভূমিকা আমি আশা করি পালন করবে। আর আপনি যেটা বললেন যে ইংলিশ, আমরা এখানে যারা যারা মানে ইংলিশ ব্যাকগ্রাউন্ড আছে, এখন যে এখানে আমরা পাঠাচ্ছি বিভিন্ন ডিস্ট্রিক্টে ইন্টারভিউ যখন হয় তাদের ইচ্ছা প্রকাশ করে, ইংলিশ ব্যাকগ্রাউন্ড যাদের আছে, ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করেছে, ইংলিশ নিয়ে ভালো জানে, তাদেরকে আমরা এখন প্রেফারেন্স দিচ্ছি এবং সেখানে তাদেরকে আমরা প্লেসমেন্ট করছি। আর একটা জিনিস আপনি যেটা বললেন যে মিড ডে মিলের বিষয়টা, এটা আমার জানা নেই, যদি আমি খবর নেব নিশ্চয়ই আমি দেখবো যে প্রপারলি যেন ওদের মিড ডে মিল প্রপার জায়গায় দেওয়া হয়। তার মাননীয় মুখ্যমন্ত্রী দপ্তরের মন্ত্রী উনি বলেছেন, কি বলেছেন, যে আমি 49 জনের জন্য ইন্টারভিউ উপর ফল করেছি, 80 জন, 70 জন, 125 খানা স্কুল। তাইলে 125 খানা স্কুলে 2022-23 3-4-4-5 2 বছর, গত বছরের যে রেজাল্ট গ্রেড দিয়ে দিয়ে কিছুটা করেছে, কিন্তু অত্যন্ত হোপলেস রেজাল্ট। এখন উনি বলছেন আমরা চেষ্টা করছি, টিচার দেওয়া হবে, স্কুল শুরু হয়ে গেছে, ছাত্রদের সর্বনাশ হয়ে যাচ্ছে। এখন বক্তব্য হলো আমার নতুন যে ফ্যাকাল্টিগুলি আছে, কারণ উনি এখানে, আমি মিথ্যা তথ্য দেন আমি বলবো না, ইউজিসির ব্যাপারে একটা কথা বলেছেন, ইউজিসির আজকে আমি সার্কুলার নিয়ে এসেছি, উনি বলেছিলেন টিচার 16:1 আর এখানে আছে ইউজিসি আছে 20:1। স্যার অসত্য, আমি অসত্য বলবো না, বিভ্রান্ত এখানে স্টেটমেন্টটা আমরা চাই না স্যার। আমার কাছে এখানে এই আছে স্যার, ইউজিসি সার্কুলার আমি নিয়ে এসেছি 20:1। আমার বক্তব্য হলো জনগণ স্যার 1000 টাকা যে ফি নিচ্ছে, এটা মকুব করা হবে কিনা? স্কুল কলেজের ডিফারেন্সটাকে বুঝুন মাননীয় বিধায়ক, স্কুল কলেজের ডিফারেন্সটা বুঝুন, ইউজিসি এখানে আসে কি করে? আপনি আবার করতে গেলেন বুঝলাম না। আমি তো উনি বিভ্রান্ত করছেন, আমি বলছি প্লিজ সাপ্লিমেন্টারি স্যার 1000 টাকা করে যে নিচ্ছে প্রতি স্টুডেন্টের, এটার ব্যাপার তো কিছু বললেন না। আর টিচার স্বল্পতা অত্যন্ত বেশি। ওকে, বুঝেছে, ঠিক আছে, আপনি তো সবই বুঝেছেন, ঠিক আছে। প্লিজ সদীপ বাবু, স্পেসিফিক সাপ্লিমেন্টারি। মাননীয় অধ্যক্ষ মহোদয়, মাননীয় দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী স্বীকার করবেন, অনেক সময় ভালো কিছু করার জন্য প্ল্যানিং ছাড়া করতে গেলে লেজে গড়ি হতে হয়। বিদ্যাজ্যোতি সিবিএসসি পড়াশোনা আওতার মধ্যে আমাদের ছেলে মেয়েরা আসবে, এভরিবডি ওয়েলকাম, কিন্তু যেরকম ভাবে হারিকেস করতে গিয়ে একদম প্রাথমিক বিদ্যালয় থেকে সেকেন্ডারি বিদ্যালয় আমরা বাংলাতে পড়লাম, আমরা এখন যে বলা হচ্ছে ইংলিশে আনসার স্ক্রিপ্ট লিখতে হবে, স্বাভাবিকভাবে রেজাল্ট আমরা যা পাচ্ছি, যেটা আমাদেরকে আরো কনসার্ন ওয়ারি, সেটা হচ্ছে কিছু সার্কুলার আগে চলতো এনজিও দ্বারা, এখন চলছে ওএসডি দ্বারা, কিছু সার্কুলার যেগুলো আমাদের কাছে এসছে, এক্সপেক্টেড রেজাল্ট কি হতে পারে ওই স্কুলগুলোর মাস্টার বাবুদের কাছে 10 এবং 12-এ এক্সপেক্টেড রেজাল্ট কি হতে পারে তার একটা ব্যাখ্যা চাইছে ওএসডি, এবং বলছে এই এক্সপেক্টেড রেজাল্ট কিন্তু আমরা ডাইরেক্টরের কাছে দেব, যদি না হয় এক্সপেক্টেড রেজাল্ট অনুসারে, adding to this, the teacher attending a particular class for more than a month are also responsible, মানে টিচারদের উপর এখন দায়, সবটা রেজাল্ট ভালো করতে হবে, পাস করাতে হবে, কোশ্চেন পেপার কিরকম হবে, কিরকম খাতা দেখবে, মার্কটা কিরকম হবে। সাপ্লিমেন্টারি বলুন, সাপ্লিমেন্টারি হচ্ছে এই, সাপ্লিমেন্টারি হচ্ছে এই, why all of a sudden without any concrete planning, এটা 1 থেকে 5 অব্দি, একটা সাল থেকে 1 অব্দি 5 ইংলিশ এদেরকে গ্রুপ করে করে ফার্স্ট ব্যাচ পরে হতো, কিন্তু all of a sudden এরকম ভাবে একটা বিদ্যাজ্যোতি প্রকল্প চালু করে দিল, না ঘরকা না ঘাটকা, বাংলা পড়ে এখন ইংলিশে লিখতে হচ্ছে, এখন খুব বাজে অবস্থা, এবং গ্রেস মার্ক দিয়ে দিয়ে তাদেরকে জানেন আপনি
যদি একটা খাতার মধ্যে যদি 34-35 পেলে পাস, এখন 5 নাম্বার পায়, বাকিটা পুরোটা গ্রেস দিয়ে কতজনকে পাস করতে পারে? সিচুয়েশন অফ এলো না, এটা তথ্য দিচ্ছি না, তথ্য না, তথ্যের মধ্যে সাপ্লিমেন্টারি সিনারিও will the government plan to review এখন নতুন ভাবে কি করতে পারে এই জায়গাটায়, মানে কালেক্টিভ মেজার্স কি নিলে আমাদের ছেলে মেয়েরা আমাদের এই বিদ্যাজ্যোতি প্রকল্পের স্কুলে যে উদ্দেশ্য নিয়ে এগুলো করা হয়েছে, আমি এটাকে খাটো করছি না, উদ্দেশ্যটা ভালোই থাকতে পারে, কিন্তু একটা ল্যাক অফ প্ল্যানিং এবং ওই দিদান এডুকেশন মিনিস্টার ওই আপনাদের ওই এনজিওর হাতে ছেড়ে দিয়ে সমস্ত ঘটনাটাকে এরকম জায়গায় নিয়ে পৌঁছেছে যে ওখান থেকে আমাদের যে ছেলে মেয়েরা দারুণভাবে এফেক্টেড। What collective measures that government contemplates to take is the supplementary question, giving the scenario before this house. ঠিক আছে, মাননীয় মাননীয় অধ্যক্ষ মহোদয়, 2023-24 ইংরেজি শিক্ষাবর্ষে এই যে বিদ্যাজ্যোতি স্কুল শুরু হয়েছে সিবিএসসি পরিচালিত, এখানে গ্রেস কিন্তু স্টেট গভর্নমেন্টের হিম্মত নেই সিবিএসসি তে গ্রেস দেওয়া, কিন্তু সিবিএসসি বোর্ড, মানে আমরা কিন্তু গ্রেস দিতে পারি। 2 নম্বর হচ্ছে যে রেজাল্ট, এখন কিন্তু আগের মতো নাই যে ওই ফেল করলাম সাপ্লিমেন্টারি, এরকম রেজাল্ট কিন্তু সাপ্লিমেন্টারি পরেও কিন্তু একটাই মানে আসে, মানে সার্টিফিকেট কিন্তু একটাই আসে। তো সাপ্লিমেন্টারি দেওয়ার পরে যে রেজাল্ট আমাদের কাছে 2023-24 এসছে, 10ম শ্রেণীতে 87%, আর দ্বাদশ শ্রেণীতে 75%। এখানে 125টি বিদ্যাজ্যোতি বিদ্যালয়ে প্রথম শুরু হয়েছিল, তার মধ্যে যে এটা পাশের রেজাল্ট আমি বললাম, এখন যেটা সিবিএসসি এই বিদ্যাজ্যোতি একটা হচ্ছে, আর দ্বিতীয় হচ্ছে এই প্রকল্পটি কিন্তু আপনি যেটা বললেন তড়িঘড়ি করে শুরু করেছে, তো সেই বিষয়ে আমি বলছি যে 29টি বিদ্যালয় ছিল কিন্তু সম্পূর্ণ ইংরেজি মাধ্যম আউট অফ 125, এবং 96টি বিদ্যালয় ছিল বাংলা মাধ্যম। এই 96টি বাংলা মাধ্যম বিদ্যালয়ের মধ্যে 25টিতে বিদ্যাজ্যোতি প্রকল্প শুরুর আগে প্রাথমিক স্তরে ইংরেজি মাধ্যম পঠন পাঠন শুরু হয়েছে। বর্তমানে 5টি বিদ্যালয়ে 9ম শ্রেণী পর্যন্ত, 8টি বিদ্যালয়ে 8ম শ্রেণী পর্যন্ত, 2টি বিদ্যালয়ে 7ম শ্রেণী পর্যন্ত, 4টি বিদ্যালয়ে 6ষ্ঠ শ্রেণী পর্যন্ত, 3টি বিদ্যালয়ে 5ম শ্রেণী পর্যন্ত, 3টি বিদ্যালয়ে 4র্থ শ্রেণী পর্যন্ত, আর 50টি বিদ্যালয়ে তৃতীয় শ্রেণী পর্যন্ত, এবং 21টি বিদ্যালয়ে 2য় শ্রেণী পর্যন্ত এই ইংরেজি মাধ্যম পড়াশোনা চলছে। অর্থাৎ বাংলা যেখানে আছে বাংলাগুলো কিন্তু চলছে, আস্তে আস্তে করে যে আমি বললাম 29টি তো অলরেডি ইংলিশ ছিল, একটু সময় নেবে, কিন্তু আস্তে আস্তে করে আমি আশা করি যে আপনি যেটা মাননীয় বিধায়ক সুদীপ রায় বলবেন যে জিজ্ঞেস করি কি কি আমরা এটাকে আরো মানে আপডেট কিভাবে করা যায়, আমরা কিছু নিয়েছি। যেমন এখানে 1 নম্বর হচ্ছে শিক্ষক প্রশিক্ষণ। ইতিমধ্যে সিবিএসসি, সিআরটি এবং বিদ্যালয়ের শিক্ষা দপ্তরের পক্ষ থেকে সিবিএসসি এক্সপার্টদের মাধ্যমে 41টি প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়। সিবিএসসি পাঠ্যক্রম এবং প্রশ্ন প্যাটার্ন অনুযায়ী শিক্ষকগণকে একাডেমিক দক্ষতা বৃদ্ধি ও তাদের পেশাগত উন্নতির জন্য সিবিএসসির সেন্টার অফ এক্সিলেন্স দ্বারা বিদ্যাজ্যোতি স্কুলের সকল শিক্ষক ও অধ্যক্ষদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। প্রশিক্ষণে কেন্দ্রীয় বিদ্যালয়, রামকৃষ্ণ মিশন এবং অন্যান্য অগ্রণী বিদ্যালয়ের সাহায্য নেওয়া হয়েছে। 2 নম্বর হচ্ছে মনিটরিং। বিদ্যাজ্যোতি স্কুলগুলোতে মাধ্যমিক শিক্ষা অধিকর্তার নেতৃত্বে ওএসডি, প্রিন্সিপাল, সিবিএসসি ম্যানেজার এবং প্রতিটি স্কুলের 5 জন শিক্ষক সহ জেলা শিক্ষক অফিসারের মাধ্যমে জেলা স্তরে পর্যালোচনা বৈঠকের মাধ্যমে বিশেষ পর্যবেক্ষণ করা হচ্ছে। বিভিন্ন সমস্যা সমাধানের জন্য 125টি বিদ্যাজ্যোতি স্কুলের অধ্যক্ষ বা উপাধ্যক্ষ এবং টিচার ইনচার্জের সাথে ডিরেক্টর মাধ্যমিক শিক্ষা অধিকার কর্তৃক প্রতিনিয়ত ভার্চুয়াল যে মিটিং করে চলছে। 3 নম্বর হচ্ছে শিক্ষকের ডায়েরি এবং ছাত্রছাত্রীদের নোটবুক। সমস্ত বিদ্যাজ্যোতি স্কুলের শিক্ষকের ডায়েরি বজায় রাখতে এবং ক্লাসে আলোচিত সকল প্রশ্ন ও উত্তর নোটবুকে লিখে রাখার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়াও
নিয়মিতভাবে এইসব নোটবুকের মনিটরিং করার জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে। 4 নম্বর হচ্ছে জেলা কোঅর্ডিনেটর এবং বিষয় বিশেষজ্ঞ। প্রতিটি জেলা থেকে একজন ওএসডি-কে জেলা কোঅর্ডিনেটর হিসেবে নিযুক্ত করা হয়েছে এবং বিদ্যাজ্যোতি স্কুলের বিদ্যমান জিটি এবং পিজিটি থেকে জেলা পর্যায়ে বিষয়ভিত্তিক বিশেষজ্ঞদের নির্বাচিত করা হয়েছে। তাদের মাধ্যমে জেলার বিভিন্ন বিদ্যাজ্যোতি স্কুলকে সহায়তা করা হবে। 5 নম্বর হচ্ছে রিসোর্স জেনারেশন কর্মশালা। 125টি সিবিএসসি অনুমোদিত বিদ্যাজ্যোতি স্কুলের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষকগণদের জন্য রিসোর্স জেনারেশন কর্মশালা সফলভাবে সম্পন্ন হয়েছে। আপনি যেটা বললেন যে নমুনা প্রশ্নে কিভাবে করা উচিত, এ ধরনের অনেক প্রশ্ন করার, আমি নিজেও কলেজে একজন টিচার ছিলাম, আমি জানি ইটস ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। তো 10ম ও দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের 2025 সালে বোর্ড পরীক্ষা প্রস্তুতির জন্য সিবিএসই স্যাম্পল কোশ্চেন পেপার প্রস্তুত করা হয়েছে। প্রতিটি বিষয়ের বিশেষজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা প্রি বোর্ড পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নের জন্য সিবিএসইর আদলে মার্কিং স্কিম তৈরি করা হয়েছে, যার মাধ্যমে ছাত্রছাত্রীদের উত্তর পত্র মূল্যায়ন করা হয়েছে। 7 নম্বর হচ্ছে লার্নিং হাব। রাজ্যের 32টি বিদ্যাজ্যোতি স্কুলে কোলাবোরেটিভ লার্নিং হাব স্থাপন করা হয়েছে। এর মাধ্যমে রাজ্যের এই যে 125টি বিদ্যাজ্যোতি স্কুলের শিক্ষক শিক্ষিকাদের মাঝে টিচিং লার্নিং ম্যাটেরিয়াল এবং হিউম্যান রিসোর্স শেয়ার করে শেখানোর প্রক্রিয়াও আরো শক্তিশালী করা হয়েছে। 8 নম্বর হচ্ছে গ্রুমিং ক্লাসরুম। বোর্ড পরীক্ষায় ভালো পারফরমেন্সের জন্য 10ম শ্রেণীর পরীক্ষার্থীদের জন্য 23শে ডিসেম্বর 2024 থেকে 31শে জানুয়ারি 2025 পর্যন্ত এবং দ্বাদশ শ্রেণীর জন্য 23শে ডিসেম্বর 2024 থেকে 15ই জানুয়ারি 2025 পর্যন্ত গ্রুমিং ক্লাসরুম চালু করা হয়েছে। ওরিয়েন্টেশন সেশন। বিদ্যাজ্যোতি স্কুলের প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল এবং টিচার ইনচার্জদের নিয়ে জেলাভিত্তিক ওরিয়েন্টেশন সেশনও পরিচালিত হয়েছে, যেখানে সিবিএসই দৃষ্টিকোণ থেকে শ্রেণীকক্ষের ব্যবস্থাপনার বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। 10 নম্বর হচ্ছে অধ্যয়নের উপকরণ। সিবিএসই বোর্ড পরীক্ষা প্রশ্ন প্যাটার্ন এবং সিলেবাস সম্পর্কিত সকল অধ্যয়ন সামগ্রী স্কুলগুলোর সাথে দপ্তর থেকে শেয়ার করা হয়েছে। লাস্ট বাট নট দ্য লিস্ট 11 নম্বর পূর্ববর্তী 5 বছরের প্রশ্নপত্র। দপ্তর কর্তৃক 10ম এবং দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য শিক্ষকগণদের মাধ্যমে পূর্ববর্তী 5 বছরের যে সিবিএসই বোর্ডের পরীক্ষার প্রশ্নপত্র বিতরণ করা হয়েছে, তাতে ছাত্রছাত্রীরা পরীক্ষার কাঠামো সম্পর্কে আগাম প্রস্তুতি নিতে পারে। আমি নিশ্চয়ই যে আগামী দিন সিবিএসই যে প্রশ্নপত্র হয় বা যেভাবে আমাদের বিদ্যাজ্যোতি স্কুলগুলো আছে, আগামী দিন আরো ভালো রেজাল্ট এতটুকু আমি আশা করি। পরবর্তী প্রশ্নকর্তা হচ্ছেন শ্রী রঞ্জিত দেববর্মা মহোদয়। माननीय स्पीकर सर, admitted my question number 15. কত নাম্বার? 15. 15। 35 মিনিট চলে গেল দুটো প্রশ্নের। আমি ওনার উত্তরটা দিয়েছি যখন বলছেন ফি ব্যাপারে 1000 টাকা ফি আর নার্সারি কেজি 1 কেজি 2 তে বই আর সারাদিন দুটা কোশ্চেনে 35 মিনিট গেল। 35 মিনিট 35 মিনিট দুটো কোশ্চেন নিয়ে। মাননীয় অধ্যক্ষ মহোদয়, মাননীয় বিধায়ক শ্রী রঞ্জিত দেববর্মা মহোদয়, কোশ্চেন নাম্বার 1 বকবরক ভাষা বিকাশের জন্য রাজ্য সরকারের জনজাতি কল্যাণ দপ্তর থেকে 2023-24 এবং 2024-25 অর্থ বছরে কত অর্থ বরাদ্দ করা হয়েছে? উত্তর, ককবরক ও অন্যান্য সংখ্যালঘু ভাষা দপ্তরের ককবরক ভাষা বিকাশের জন্য রাজ্য সরকারের জনজাতি কল্যাণ দপ্তর থেকে কোনোদিন কোনো অর্থ বরাদ্দ করা হয়। তাই 2023-24 এবং 24-25 অর্থ বছরে ককবরক ভাষা বিকাশের জন্য রাজ্য সরকারের জনজাতি কল্যাণ দপ্তর থেকে ককবরক ও অন্যান্য সংখ্যালঘু ভাষা দপ্তরের কোনো অর্থ বরাদ্দ করা হবে। Supplementary, sir. Sir, ককবরক ভাষা ত্রিপুরা কাইসা রিকগনাইজ এবং সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে রমজাগর ফার্স্ট ল্যাঙ্গুয়েজ নম হব যিনি ককবরক সাতমিও, কিন্তু প্রাইভেট বাহিনীর কাছে ডিপার্টমেন্ট মো জনজাতি পানো হিন্দি বা ত্রিপুরা পানো হিন্দি
Begagai omongka cini kok thai cini kok thai hamsana no tuise jengoro kok borok bahasa bikas kon ini development kon ini প্রায় প্রতিটা গভর্নমেন্ট সময় সাথে কম কিন্তু তিনি সাইমানটা যে তিনি কক বরক বাসানো ডেভেলপমেন্ট খাইনানি বাগै তিনি বাই কোনো রাং সেংसन खालायजाय गैया बब्लायथाय खार नांमानि कक दुख नांमानि कक आं सोंनानै मोसंगौ अकक बरक बासानो डेभेलप खालायनायनि बागै ब डिपार्टमेन्ट अमनि बागै रां सेंसन खालायै दं एबं अकक बरक बासानो बुसकांनि साल' बिनि जे जेबो बुसकांगा अकंगानि बागै तामो यापिरि रंजाखा एबं तामो सामुं तांजागै दं अबा आं स्पष्ट के सायमानानि मुसं माने स्पिकार सार সাপ্লিমেন্টারি স্যার স্পেশাল সাপ্লিমেন্টারি কক বরক ভাষার বিষয় এটা আসলে স্টেট ল্যাঙ্গুয়েজ তো আমার একটা ইয়ে থাকবে ওদেরকে দপ্তরে অনুরোধ করব যে এই ভাষার জন্য একটা অফিস ওইখানে চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান যারা কমিটির মধ্যে আছে ওরা প্রত্যেকদিন অফিস করার জন্য অতি সত্তর একটা অফিস করা হবে কিনা এটা মাননীয় অধ্যক্ষ মহোদয়, ককবরক ও অন্যান্য সংখ্যালঘু ভাষা দপ্তর শিক্ষা দপ্তরের অধীনে একটি স্বাধীন দপ্তর এবং এই দপ্তর জনজাতি কল্যাণ দপ্তরের অধীনস্থ নয়, যেটা আমি জয়েন করেছি। ককবরক ও অন্যান্য সংখ্যালঘু ভাষা দপ্তর সরাসরি রাজ্য সরকারের অর্থ দপ্তর থেকে প্রাপ্ত অর্থ দ্বারা পরিচালিত হয়। 2023-24 ও 2024-25 অর্থবর্ষে ককবরক ও অন্যান্য 7টি সংখ্যালঘু ভাষা যথা চাকমা, হালাম, কুকি, মিজো, গারো, মণিপুরী, বিষ্ণুপ্রিয়া, মণিপুরী, মগ এগুলোর বিকাশের জন্য রাজ্য অর্থ দপ্তর থেকে ককবরক ও অন্যান্য সংখ্যালঘু ভাষা দপ্তরকে 2023-24 অর্থ বছরে 1,57,02,000 টাকা স্যাংশন করা হয় এবং 2024-25 অর্থ বছরে 4,35,000 বাজেটে বরাদ্দ করা হচ্ছে। মাননীয় বিধায়ক যেটা প্রশ্ন করলেন যে অন্য কোনো ডিপার্টমেন্ট আমাদের মাননীয় বিধায়ক রামভদ্র জমা দিয়েছে এই বিষয়ে যখন কোনো আমাদের কাছে কোন প্রস্তাব আসে নিশ্চয়ই আমার একটা সাপ্লিমেন্টারি স্যার ককবরক এবং অন্যান্য সংখ্যালঘু ভাষার যে দপ্তরটা রয়েছে সেখানে চাকমা ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট অ্যাডভাইজারি কমিটির চেয়ারম্যান আমি বর্তমানে আছি। সেখানে যা দেখলাম অন্যান্য সংখ্যালঘু ভাষা যেগুলো মগ, মণিপুরী, কালাম, কুকি, মিজো এবং অন্যান্য ভাষা সেই ভাষাগুলোর উন্নয়নের জন্য যে সমস্ত কর্মচারীরা সেখানে নিযুক্তিতে রয়েছে তাদের আলাদা আলাদা করে বসার সেরকম সুবিধা সেখানে নেই এবং কাজ করার জন্য কম্পিউটার থেকে শুরু করে চেয়ার টেবিল সহ বিভিন্ন যে প্রয়োজনীয় সামগ্রী যেগুলো দরকার একটা কাজ করতে সেগুলোর ব্যবস্থা নেই, সেগুলো ব্যবস্থা করা হবে। মাননীয় অধ্যক্ষ মহোদয়, এখানে যে আগে তো কিছুই ছিল না, তো তবুও আমরা এই যে বিভিন্ন যে সংখ্যালঘু ভাষা ককবরক সবকটার জন্য কিন্তু আমরা মানে একটা কমিটিও কিন্তু বানিয়েছি সবকটা, এবং তাদের তরফ থেকে যদি আমাদের কাছে যেটা মাননীয় বিধায়ক শম্ভুলাল চাকমা মহোদয় বলেছেন এগুলো যদি প্রপোজাল আসে নিশ্চয়ই আমি দেখব। মাননীয় মন্ত্রী বললেন যে 1 কোটি টাকা আগে এবং বর্তমানে 4 কোটি টাকা 57 যে ফিগারটা বললেন জানতে পারি কি এই টাকাটা ভাষাগত উন্নয়নের দিক থেকে কিভাবে খরচা করা হচ্ছে? কারণ এখানে যা দুজন বাকি দুজন চেয়ার টেবিল আর ঘরের কথা কম্পিউটার কথা বলে, তো ভাষাটাকে কিভাবে যে মাইনরিটি ল্যাঙ্গুয়েজেস গুলো তাদের
প্রসারের জন্য কি কি ব্যবস্থাপনা এই টাকার মাধ্যমে খরচা করা হয়েছে একটু যদি আমাদেরকে অবগত করেন। এগুলো তো একটা মানে মানে আমরা দেখেছি, এখন আমি যদি উত্তর আপনি বলেন যে এগুলো তো ডিপার্টমেন্ট থেকে আমাদের খরচ হয়, কিন্তু বই বানানো থেকে আরম্ভ করে বিভিন্ন জায়গায়, কোনো জায়গায় ওদের ভাষাগত উন্নয়নের জন্য মেলা হয়, বিভিন্ন অ্যাওয়ারনেস প্রোগ্রাম হয়, ম্যাগাজিন হয়, এইসব ক্ষেত্রে কিন্তু ওদের খরচ আছে বিভিন্ন জায়গায়। এবং এক্সাক্ট যদি আপনি আরো চান এই সাবজেক্টে পার্টিকুলারলি প্রশ্ন করেন, আমি পুরো ডিটেলস আরো দিতে পারবো, কিন্তু যতটুকু আমি পড়তাম আর কি বিভিন্ন বিষয়ে, তখন দেখেছি বিভিন্ন জায়গায় এই ধরনের বই এবং বিনা পয়সায়ও বই বিতরণের ব্যবস্থা। পরবর্তী প্রাথমিক বিদ্যালয়গুলোতে যার যার মাতৃভাষা, এবং চাকমা ভাষায় একটা সময় চাকমা ভাষাকে 1 to 5 অব্দি প্রাইমারি স্কুলগুলোতে পড়াশোনা করা, সেখানে জন্মদিতে চাকমা রবীন্দ্রনাথ। এখন কিন্তু আমি সন্দেহ প্রকাশ করছি সঠিকভাবে পঠন পাঠন হচ্ছে না বলে আমার কাছে খবর হয়েছে। সম্ভব আরো ভালো করে বলতে পারবেন না বাকি যে হ্যাঁ বাবু আপনি আপনার নাম লাল হবেন, আমি স্পেসিফিক ঠিক আছে আমি সুধীর বাবু এবং বাকি যে আপনাকে মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমার কাছে মাননীয় অধ্যক্ষ মহোদয়, মাননীয় বিধায়ক সুধীর বাবু যেটা বলছেন, আমার কাছে যেরকম for the convenience of Kokborok language, teacher, the director of Kokborok and other minority languages has published a teacher's handbook for the Kokborok language for classes 3 to 8. এরকম আমি একটা উদাহরণ আপনাদের এখানে দিলাম। এই ধরুন বিভিন্ন ল্যাঙ্গুয়েজে এগুলো কিন্তু বই। আরেকটা হচ্ছে for the overall development of Kokborok language, Kokborok and other minority languages, directorate is organizing various workshops, seminars, teachers training and educational program in phases. তো খরচ আছে, আপনি যদি এক্সাক্ট খরচ কি কি আছে আমাকে সেপারেটলি যদি আমাকে কিন্তু আমি একটা আমার কাছে যে এগুলোই মুন্না যে টাকাটা গেছে টাকাটা রয়ে গেছে এরকম তো না, এবং তার বেশি পরিমাণ লাগবে বলেই কিন্তু আপনার 1 কোটি থেকে 4 কোটি হয়ে গেছে। নিশ্চয়ই তার ডিমান্ড আছে, বিভিন্ন জায়গায় দপ্তর থেকে বলা হয়েছে, তবেই এগুলো করা হয়েছে। আছে আমার কাছে অনেক কিছু আছে, কিন্তু এতগুলো যদি আমি করে পরবর্তী প্রশ্নকর্তা হচ্ছে শ্রী বিশ্ববিদ্যালয় বলবেন। Honorable Speaker, my admitted start question number 41. মাননীয় অধ্যক্ষ মহোদয়, মাননীয় বিধায়ক শ্রী বিশ্বজিৎ বলই মহোদয়ের যে প্রশ্ন 1, জম্পুইজলা বালিকা বিদ্যালয়টি আপগ্রেডেশন হয়ে হায়ার সেকেন্ডারি হয়েছে, ওই স্কুলটি নতুন কনস্ট্রাকশন করা দপ্তরের কোন পরিকল্পনা আছে? উত্তর, জম্পুইজলা বালিকা বিদ্যালয়টিতে নতুন কনস্ট্রাকশন করার পরিকল্পনা দপ্তরের রয়েছে। প্রশ্ন 2, থাকিলে কবে নাগাদ বলে আশা করা যায়? উত্তর, উক্ত বিদ্যালয়টিতে নতুন স্কুল বিল্ডিং তৈরির জন্য 16 ফিনান্স কমিশন গ্রান্ট স্কিমের অধীনে অর্থ দপ্তরের নিকট 8.51 করোড় টাকার অনুমোদন চেয়ে প্রস্তাব পাঠানো হয়েছে। প্রস্তাবিত অর্থ অনুমোদন হলে শীঘ্রই কাজ শুরু হবে। মাননীয় স্পিকার, অসংখ্য ধন্যবাদ আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এবং ভারপ্রাপ্ত মন্ত্রীকে, কারণ এটা অত্যন্ত জরুরি। এটা আপগ্রেডেশন 2021-এ জম্পুইজলা একটাই মাত্র হায়ার সেকেন্ডারি ছিল, এটা বিদ্যাজ্যোতিতে হয়ে যাওয়ার পর আমাদের অত্র এলাকাতে এখন নতুন একটা আপগ্রেড পেয়েছে, যে 2024 লাস্ট জুন মাসে। তো শুধু এখন বাংলা মিডিয়াম যারা পড়াশোনা করছে সেখানে আমি জাস্ট একটা ইনফরমেশন জন্য বললাম, এই বছরে ক্লাস 11-এ প্রায় 48 স্টুডেন্ট ভর্তি হয়েছে, কিন্তু ক্লাসের যে ইনফ্রাস্ট্রাকচার গুলা নেই, তো তার জন্যই আমি এটাই জিজ্ঞেস করেছি এবং অসংখ্য ধন্যবাদ জানাই রাজ্যের মুখ্যমন্ত্রী। থ্যাংক ইউ। সাপ্লিমেন্টারি স্যার, বিশালগড় বিধানসভায় মুরাবাড়ি উচ্চ বিদ্যালয় অনেক পুরনো বিদ্যালয়, প্রায় 350-400 স্টুডেন্ট এই বিদ্যালয়ে পড়াশোনা করে। এই বিদ্যালয়ের নতুন কোনো বিল্ডিং বানানোর কোনো পরিকল্পনা আছে কিনা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে বিশালগড়বাসীর পক্ষ থেকে জানতে চাই। ধন্যবাদ। সাপ্লিমেন্টারি স্যার, বক্সনগরে
নগর স্কুলটিও হায়ার থেকে হায়ার সেকেন্ডারিতে পরিণত হয়েছে 2024 সালে। সেখানেও পরিকাঠামোগত অত্যন্ত দুর্বল। সেখানেও কি কোনো কনস্ট্রাকশন করার উদ্যোগ সরকার আছে কিনা? যদি নাও থাকে, দয়া করে যদি ওই স্কুলটাকে কনস্ট্রাকশনের উপর একটু চিন্তা করেন। ধন্যবাদ স্যার। মাননীয় অধ্যক্ষ মহোদয়, মাননীয় বিধায়ক যে এখানে বলেছেন, বিশাল করে আমার কাছে এখানে লিস্ট অফ অনগোয়িং প্রজেক্ট যেটা সিপাহীজলাতে আছে, অনেকগুলো আছে, প্রায় 17টা মতো স্কুলের কাজ চলছে এখানে। তো বিশালগড় যেহেতু বলছে, বিশালগড় ইংলিশ মিডিয়াম স্কুলে এখানে একটা কাজ এখানে শুরু, এখানে কাজ প্রজেক্টের কাজ চলছে। বিশালগড় হায়ার সেকেন্ডারি স্কুলও চলছে। আর বক্সনগরের বিষয়ে মাননীয় বিধায়ককে আমি বলবো আমাকে আলাদাভাবে যদি উনি প্রস্তাব রাখেন, এবং ওনাদেরকে নিয়ে আমি বসেছিও, মিটিংও করেছি, আধিকারিকদের নিয়েও বসেছি, তাদের কি সমস্যা সেখানে নোটডাউন করা হয়েছে। তো নিশ্চয়ই সেই বিষয়গুলো। পরবর্তী সদস্য মাননীয় শ্রী পলদাংশু মহোদয়। Speaker sir, my admitted question 7-9. Honorable Speaker, sir, Honorable MLA Polanshu has raised one question. Question 1, is there any plan from the government to create new assets at Dumachara? So as of now, we don't have any plan to create further asset office at Dumachara. Answer. And question number 2, if yes, when? Based on answer 1, question does not arise. Supplementary, sir. Speaker sir, we all know that Longprai Valley is a very tough geographical area, and our Longprai Valley subdivision asset covers more than 1300 hectare water area and more than 7,400 water bodies, and there are around 150 registered fishermen and many unregistered fishermen and fish farmers also. So our Longprai Valley itself produced more than 3,423 metric ton of fish, which is around 23 kilo per capita. So this is the reason we need a new asset, and which asset can contain of fishery input store or godown we say, and which will also cover fishery officers and shortage of clerks, ministerial staff and other employees also. Thank you. Honorable Speaker, sir, on supplementary, Honorable MLA raised his concern about his constituency area regarding the fishery establishment. First of all, I would like to know from you that what is the purpose of this question? Is it the purpose to create another SF office, or you want to increase the fish production in your area? If your answer is you want to create another SF office, that first of all we need to know what is the based on the SF office, or what is the planning of SF office. Right now we have 23 SF office across the state, and SF office, the purpose is each subdivision will have one SF office. Okay. So already we have one SF office at Langtarai. Langtarai itself is subdivision. So you cannot create another SF office in your subdivision area. For your kind information, we have already very recently, we have established one fishery knowledge center at your constituency, which is in the Dumachara area. And the purpose of establishment of this fishery knowledge center, we will provide another fishery officer, we will provide ministerial staff, we will provide fishery assistant also to smoothly function all the fisheries activities. It is correct whatever you mentioned here. Big number of fish production already produced in your subdivision area, and also we have created another SF office, Jatanbari, to monitor the Dumbur area especially. So your question is very
reliable. So this is the matter, and that is why one SF will be the under subdivision area. We cannot create two SF office within a one subdivision area. Are you satisfied? Okay. Another supplementary, sir. First of all, I would like to thank the Honorable Minister of Fishery Department for giving the Pisciculture Knowledge Center in Pukutuisa. And if the guideline says that we cannot extend another in our Longtai Valley, then it's okay, fine. We have to abide by the rules. But if you can at least increase other staff, ministerial staff, fishery officers, then we would be very helpful. Because we all know that our Pukutuisa is the only area in Longtai Valley where large number of fish producers, and the whole Molu and Masli area also covered with this fishermen. The fish is covered from Machara only. So this will be my request to the department. পরবর্তী প্রশ্ন করতে হচ্ছেন শ্রী পাঠানলাল জামাতিয়া মহোদয়। Thank you so much, Honorable Speaker, sir. My admit and start question number is 88. মাননীয় অধ্যক্ষ মহোদয়, মাননীয় বিধায়ক শ্রী পাঠানলাল জমাতিয়া মহোদয়ের প্রশ্ন 41 অম্পিনগর অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সির অধীনে অবস্থিত গামাকুবাড়ি এন্ড তুইজুবাড়ি হাই স্কুলের নতুন পাকা ভবন নির্মাণ করার পরিকল্পনা সরকারের আছে। উত্তর 41 অম্পিনগর অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সির অধীনে অবস্থিত গামাকুবাড়ি এবং তুইজুবাড়ি হাই স্কুলের নতুন পাকা ভবন নির্মাণ করার কোন পরিকল্পনা আপাতত নেই। প্রশ্ন 2 থাকলে কবে নাগাদ করা হবে বলে আশা করা যায়? উত্তর 1 নম্বর প্রশ্নের সাপেক্ষে 2 নম্বর প্রশ্নের উত্তর অপ্রযোজ্য। Supplementary, sir. তৈজুবাড়ি হাই স্কুল, দ্যাট ইজ বেঙ্গল মিডিয়াম স্কুল, এখন বর্তমানে যে অফিস এবং ক্লাসরুমগুলি ব্যবহার করা হচ্ছে, আগে সেটা ছিল সিআরপিএফ জওয়ানরা ব্যবহার করত, এবং বর্তমানে স্কুল অথরিটি এই পুরনো বিল্ডিং গুলিকে ব্যবহার করছে, এবং প্রায় 3-4টা ঘর এখনো টিনের শীট দিয়ে হাফ টিন হাফ বিল্ডিং এই অবস্থায় এখনো হাই স্কুল হওয়া সত্ত্বেও এই অবস্থায় বর্তমানে রয়েছে, এবং যেগুলি বিল্ডিং পুরো বিল্ডিং গুলি আছে সেগুলি কিন্তু ক্র্যাক অবস্থায়। আমি যখন যাই স্কুল পরিদর্শনে, যখন আমি যাই সেগুলো দেখতে পাই খুব পুরনো বিল্ডিং, যে কোনো সময় কলাপস হতে পারে। তো খুবই একটা জরুরি যে এই তৈজুবাড়ি হাই স্কুলকে একটি যদি নতুন পাকা বিল্ডিং এর ব্যবস্থা করতে পারেন, তাহলে খুবই ওই এলাকার আমাদের ছেলে মেয়েরা উপকৃত হবে। সেখানে মাত্র 7টা রুম রয়েছে এবং ছাত্রের সংখ্যা প্রায় ওখানে 113 রয়েছে, এবং এই স্কুলের আন্ডারে অ্যারাউন্ড 6টা এসপি স্কুল রয়েছে। ভবিষ্যতে ওই 6টা এসপি স্কুলের ছাত্রছাত্রীরা ওখানেই এডমিশন নেবে, কারণ একমাত্র তৈজুবাড়ি অঞ্চলে ওইটাই বাংলা মিডিয়াম স্কুল আছে। আর একটা তৈজুবাড়ি হায়ার সেকেন্ডারি স্কুল আছে, সেটি এখন আন্দার বিদ্যাজ্যোতি ইংলিশ মিডিয়াম হয়ে গেছে। আর একটা জাম্বুবাড়ি হাই স্কুল আছে, সেটিও ইংলিশ মিডিয়ামে পরিণত হয়েছে। তো এই স্কুল এর যে সৌন্দর্যতা এবং আমাদের ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ মাথায় রেখে যদি নতুন বিল্ডিং মাননীয় চিফ মিনিস্টার স্যার নতুন করে একটা অ্যাপ্রুভাল দিয়ে থাকেন, তাহলে খুবই উপকৃত হবে। এবং আরেকটা রয়েছে গামাকুবাড়ি হাই স্কুল,
এটা বেঙ্গলি মিডিয়াম স্কুল। আপগ্রেডেশন হয়েছিল ইন দ্য ইয়ার অফ 2017। সেখানে হাই স্কুল হওয়া সত্ত্বেও শুধুমাত্র ক্লাসরুমের সংখ্যা 8টা এবং 8টা নয় 7টা রয়েছে। এরপরে ওই হাই স্কুলের আন্ডারে প্রায় 8টা এসবি স্কুল রয়েছে এবং সেই স্কুলে ছাত্রের সংখ্যাও প্রায় 187। আর 7টা রুমের মধ্যে আমি যখন ভিজিটে যাই, 3টা ঘর, তিন ঘর, আরো মাত্র 4টা রুম, পুরানো বিল্ডিং। তো খুবই দরকার, একটা রুম হচ্ছে আইসিটি রুম। তো টোটাল 4টা রুমই বর্তমানে এক্সিস্টিং রয়েছে এজ এ ক্লাসরুম। তো মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে থ্রু অনারেবল স্পিকার স্যার আমি রিকোয়েস্ট করব, ভবিষ্যতে কি এই স্কুল বিল্ডিংগুলি বা এই স্কুলকে পুরো নতুন পাকা বিল্ডিং এ পরিণত করার সম্ভাবনা আছে কিনা বা পরিকল্পনা আছে কিনা। যদি না, আপনি বলেছিলেন যে যেহেতু পরিকল্পনা নেই, আমি আবেদন রাখবো এই হাউসে আপনার কাছে যেন এই দুটো বিল্ডিং বা নতুন বিল্ডিং যেন দেওয়া হোক, সেটাই আমি আপনার কাছে অনুরোধ রাখছি। থ্যাংক ইউ। মাননীয় স্পিকার স্যার, আমার একটা সাপ্লিমেন্টারি। স্যার, আমার বিধানসভা কেন্দ্রে 3টা হায়ার সেকেন্ডারি স্কুল আছে। এটা হইল বাইজালবাড়ি, রতনপুর এবং বড় ময়দান। বাইজালবাড়ি যে হাই সেকেন্ডারি স্কুলটা আছে, এটা হাইওয়ে একদম ঠিক পাশে। আমাদের শিক্ষা দপ্তরের মাননীয় মন্ত্রী বা ইনচার্জ মাননীয় মুখ্যমন্ত্রী যখন বাইজালবাড়িতে গিয়েছিলেন, আমি স্যারকে বলেছিলাম, স্যার আমার স্কুলটা খুব খারাপ এবং এটা 2017-তে পড়ায় গিয়েছিল এবং রুমগুলি খুব খারাপ। ওই বিদ্যালয়ের জন্য, হায়ার সেকেন্ডারি স্কুলের জন্য প্রপোজাল পাঠানো হয়েছে দীর্ঘদিন ধরে। এটা অ্যাপ্রুভ দেওয়া হয়েছে কিনা সেটা আমি একটু জানতে চাই। অধ্যক্ষ মহোদয়, এখানে যে বিষয়গুলো এসছে, নিজেও আমি যখন বিভিন্ন জায়গায় যাই দেখি স্কুলের অবস্থা, এবং বহুদিন ধরে এই ব্যবস্থাপনা বিভিন্ন জায়গায়, বিশেষ করে স্কুল এবং হাসপাতাল অনেক জায়গায় বিভিন্ন ভাবে জরাজীর্ণ অবস্থায় থাকে। আমরা চেষ্টা করছি এগুলোকে কিভাবে আপডেট করা যায়, আপগ্রেডেশন করা যায়, এগুলো তো আমাদের চেষ্টা আছে, নিশ্চয়ই আমরা চেষ্টা করব। এখানে গোমতী জেলায় এই বিষয়টা আপনার অনেকগুলো কিন্তু আমাদের বিভিন্ন স্কিমের অধীনে প্রায় 18টার মতো বিদ্যালয় নতুন পাকা ভবন নির্মাণের কাজ চলছে। নিশ্চয়ই আমরা এগুলো দেখবো। এখানে বলা হয়েছে গোমকুবাড়ি হাই স্কুলে শিক্ষক শিক্ষিকার সংখ্যা 10 জন, ছাত্রছাত্রীর সংখ্যা মাত্র 187। ইলেকট্রিফিকেশন আছে, ব্যবস্থা 7টি শ্রেণীকক্ষ, ড্রিঙ্কিং ওয়াটার, টয়লেট সুবিধা আছে, কিন্তু যেরকম আমাদের হওয়া উচিত সেই অবস্থায়। সিমিলারলি তৈরিবাড়ি হাই স্কুল 11 জন টিচার, কিন্তু ছাত্রছাত্রীর সংখ্যা 113। শ্রেণীকক্ষ আছে, ইলেকট্রিফিকেশন, ড্রিঙ্কিং ওয়াটার, টয়লেট ইত্যাদি আছে, কিন্তু নিশ্চয়ই আমি বিষয়গুলো আমাকে বলেছেন, রঞ্জিত বাবু আমাকে বলেছেন, আমি দপ্তরের সাথে কথা বলে কোন জায়গায় আছে বর্তমান অবস্থায় আমি নিশ্চয় পেয়ে না। Supplementary, sir. Yes, one more supplementary. Please, time it over. No, time it over, please. মাননীয় মুখ্যমন্ত্রী উত্তর তো দিয়ে দিয়েছে। মাননীয় সদস্যগণ, এখন প্রশ্ন তো বলবো শেষ হলো। যে সমস্ত তারকা চিহ্নিত প্রশ্নের উত্তর মৌখিক দেওয়া সম্ভব হয়নি, সেগুলো সহ তারকা চিহ্নিত প্রশ্নগুলো উত্তর সভাপত্র সভা টেবিলে পেশ করার জন্য সংশ্লিষ্ট বিভাগীয় মাননীয় মন্ত্রী বরাদ্দ করতে। স্যার, রেফারেন্স পিরিয়ড। স্যার, আমি একটা বিষয় চালু করব। স্যার, আমি আপনার মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। খোয়াই আগরতলা ভায়া সুবল সিং মোহনপুর এই যে সড়কটি, স্যার, এখানে জাতীয় সড়কের নির্মাণ কাজ চলছে, কিন্তু খোয়াই থেকে রামচন্দ্র ঘাটের দিকে গয়ামনিয়া টিসিবি সেই জায়গা পর্যন্ত কাজ হয়েছে। তারপর থেকে পাহাড় সম্পূর্ণ হয়ে
একেবারে মোহনপুরের প্রায় কাছাকাছি পর্যন্ত এই জায়গার কাজটা স্যার খুব ধীর গতিতে চলছে। আমি আপনার মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রীর নিকট অনুরোধ করছি এই সড়কটির কাজ দ্রুতগতিতে সম্পন্ন করার জন্য উদ্যোগ গ্রহণ করা। ধন্যবাদ। শুধু কাউকে কিছু বলছিলেন? আমি বলছিলাম স্যার আমার একটা কোশ্চেন আছে। রেফারেন্স এবং কলিং গুলো মনে হয় প্লে করে দেবেন। ঠিক আছে, সবাই প্রস্তাব রাখো। দিবঙ্কর বাবু। স্যার একটা কমিটমেন্ট ছিল স্যার, রেগার মজুরি 340 টাকা করা হবে। এই অর্থ বছরে এটা কার্যকর হচ্ছে কিনা এটা আমি জানতে চাই। ত্রিপুরা গভর্নমেন্ট কমিটমেন্ট ছিল। স্যার আমি স্যার অত্যন্ত ব্যথার সঙ্গে বলছি, আমাদের গান্ধী স্কুলের সামনে মায়েরা বাচ্চাদের নিয়ে বৃষ্টিতে ভেজে, রোদে বৃষ্টি শীতে থাকে। আমি এটা বিধায়ক এলাকা উন্নয়ন তহবিল থেকে টাকা দিয়ে একটা যাত্রী সেট করা হয়েছে। কালকে রাত্রে দুর্বৃত্তরা এটা ভেঙে ফেলেছে। এই ব্যাপারে মাননীয় মুখ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী তদন্ত করে ব্যবস্থা নেবেন। ওকে, হয়েছে। আন্না এবং মানে স্পিকার স্যার ভালো, তাহলে গভর্নর লিস্টের মধ্যে ডিটেলস বলতে হবে সবাই, নতুবা যে কজনের লিস্ট আছে আমার মনে হয় লিডার অফ দি অপোজিশন আপনি একই করবেন। ঠিক আছে, আমার মনে হয় আমাদের অসুবিধা স্যার আমি ভালো দুটো বিষয় আমি মাননীয় মুখ্যমন্ত্রী সময় গ্রহণ করতে চাই, বিস্তারিত ব্যাখ্যা দরকার। প্রথমটা হলো আমাদের আছে প্রবীণ সাংবাদিকদের জন্য একটা পেনশন স্কিম চালু করা হচ্ছে। প্রথমত 1000 টাকা, এখন কোথায় এটা হলো যে যখন এটা হাইক করা হবে তখন এমন কতগুলো কন্ডিশনালিটিস, অর্থাৎ এটার যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া করা হয়েছে, বেশিরভাগ এরকম প্রবীণ সাংবাদিক সুযোগটা গ্রহণ করতে পারছেন। এটা একটু বিবেচনা করা হবে কিনা, যাতে এই দুস্থ যাদের পরিবারের সেরকম আয় নেই, এই ক্ষেত্রে প্রতিবন্ধকতাগুলো এটা সুরাহা করে যাতে বেশিরভাগ সাংবাদিক সুযোগটা পায়, এই ব্যবস্থা। মানে মুখ্যমন্ত্রীর সাথে বললে ভালো হবে। আরেকটা আমি বলে রাখছি, সেটা হলো পত্রপত্রিকায় দেখছি যে ত্রিপুরা পুলিশের 150 বছর পূর্তি উপলক্ষে অনেক আয়োজন করা হয়েছে, ভালো। এবং 2000 সাল থেকে এরকম 100 বছর বা এরকম না হলেও বিএল ভোরা যখন ত্রিপুরা জেলার এই পুলিশ মহানির্দেশক ছিলেন, ওই সময়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে যারা এরকম সাফল্য লাভ করেছেন বা আমাদের আরক্ষা দপ্তর অফিসার জওয়ানরা শহীদের মৃত্যুবরণ করেছেন, তাদেরকে পুরস্কৃত করা, টিপস দেওয়া ইত্যাদি চালু হয়েছিল। এতে উপরতলা থেকে নিচুতলা অব্দি পুলিশের যে এরকম একটা সময়তে অ্যাট হোম হয়, ডিসির উদ্যোগে সবাই নিমন্ত্রিত হয়। কিন্তু কিছু পত্রপত্রিকায় উঠেছে এবং অনেক এইরকম প্রবীণ পুলিশ অফিসাররা তারা আমাদেরকে বলছেন এবারের এই অ্যাট হোম অনুষ্ঠানে এরকম যারা অতীতে শহীদ হয়েছেন, গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন, তাদের কাউকে ইনভাইট করা হয়নি এবং এসপি স্তর তার নিচে কাউকেই জায়গা দেওয়া হয়। এবং তাদের এই আয়োজন যে নানাভাবে যে খানা পিনে চাইতে, কিন্তু নিচু তলার বহু কর্মী, কনস্টেবল এদেরকে খাটানো হয়েছে, খাটানো হচ্ছে বা হয়েছে। শুধু এই একই অনুষ্ঠানে না, ত্রিপুরা যে পুলিশে অর্ডারি ব্যবস্থা থাকার কথা না পুলিশের, কিন্তু 5 শতাধিক টিএসআর, প্রায় টিএসআর এর একটা ব্যাটালিয়নের অর্ধেক এইভাবেই পুলিশের উচ্চতলা অফিসারদের বাড়িতে এরা অর্ডারলি পারফরমেন্স খাটছে,
নানাভাবে এগুলি বন্ধ রাখবে কিনা, কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়, কারণ এটা গোটা পুলিশ বাহিনীর কাছে ক্ষোভের তৈরি হয়েছে। এটা সরকার দেখবেন, এই দুটো বিষয় আমি আপনাকে মতামত। মাননীয় অধ্যক্ষ মহোদয়, মাননীয় এলপি সাহেব, শ্রী জিতেন্দ্র চৌধুরী মহোদয় যে করেছেন দুটো প্রশ্ন। প্রথম নম্বর প্রশ্নের উত্তরে আমি বলবো যে আমরা কিন্তু এর মধ্যে একটা অ্যাডভাইজারি কমিটি, জার্নালিস্টদের একটা অ্যাডভাইজারি কমিটি, প্রায় বেশ সংখ্যক সাংবাদিকদের, মোরাললেস অলমোস্ট অল, তাদেরকে নিয়ে আমরা করেছি। এবং আপনি যে বিষয়টা বলেছেন সেখানে কিন্তু এই প্রশ্নটা সেখানে উত্থাপিত হয়েছিল এবং সাংবাদিকরাই সাংবাদিকরাই এই বিষয়টা বললে এবং আমার এই বিষয়টা আলোচিত হয়েছে। ওরা যখন বলবে আমাদের কোনো আপত্তি থাকার দরকার। আর 2 নম্বর যে বিষয়টা এরকমের কথা বলছেন, 150 যে বছর পূর্তি উপলক্ষে আমাদের পুলিশ বাহিনী, এটা ওয়ান অফ দ্য ওল্ডেস্ট পুলিশ বাহিনী ইন ইন্ডিয়া। তো ওরা এটা ডিজি লেভেল থেকে শুরু করে এরকম ব্যবস্থাপনারা করে, কিন্তু যেহেতু আপনার যে ফিলিংস এবং অন্যান্যদের যে ফিলিংস গুলো আপনার কাছে বলেছে, এটা আমি মানছি, সেটা নিশ্চয়ই ওনাদের সাথে আমি কথা বলবো যাতে ওনাদেরকেও সেইভাবে সম্মান দেওয়া। মাননীয় সদস্যগণ, যে 3টি রেফারেন্স সর্বসম্মত তোলা বলুন চাই। এই ভারত বাংলাদেশ সীমান্ত কৈলাসহরে ওখানে 2টা বাঁধ আছে, একটা ইন্ডিয়ার দিকে, একটা বাংলা। তো বাংলা দিকে এখন এত বড় বাঁধ নির্মাণ শুরু হয়ে গেছে যে সামনে বর্ষাতে আমাদের কৈলাসহরে 20 জনের এলাকা ডুবে যাবে। একটা বিষয়, রাঙাউটি করে একটা গ্রাম আছে, এখান থেকে কৈলাসহর টাউন পর্যন্ত বাঁধ নির্মাণের জন্য 7 কিলোমিটার জমি অধিগ্রহণ করা আছে। যখন আমাদের সরকার ছিল তখন 2টা বাঁধ কম্পিটিশনে নির্মাণ কাজ চলছে, বাংলা এবং ইন্ডিয়া। তখন আমরা প্রস্তাব দিলাম, প্রশাসনিক লেভেলে মিটিং করে মাত্র 50 ফুটের মধ্যে 2টা বাঁধ জড়ো করা হয়েছে, যার কারণে দুটো দিকে বাঁধ নির্মাণ প্রয়োজন পড়ে নেয়। কিন্তু এবার দেখা যাচ্ছে বাংলাদেশের দিকে বিশাল উচ্চতা করে বাঁধ নির্মাণ চলছে, আর আমাদের এদিকে যে পুরানা 40 বছর আগে যে বাঁধটা একটা মেনটেনেন্স পর্যন্ত হয়নি এবং নিচেও আছে। এটা মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি অনুরোধ করছি, এটা ইমিডিয়েটলি একটা জরুরি ভিত্তিতে ইনকোয়ারি করে এটা ব্যবস্থা নেওয়া দরকার। ধন্যবাদ। মুখ্যমন্ত্রী একসঙ্গে প্রকল্প অধিকারের প্রস্তাব দিয়েছিলেন, অন্য বিধায়ক এলাকার প্রকল্প থেকে নির্মিত ভেঙে গেছে। আমাকে দেখবার জন্য বলেছেন, ঠিক আছে, এটা কইছে তো দেখবো। না না, অন রেকর্ড তো আসতে হবে। অধ্যক্ষ মহোদয়, মাননীয় বিধায়ক প্রবলবাবু যে বিষয়টা এনেছেন, আমি বিষয়টা দেখবো, খবর দেবো। জাস্ট আপনি বললেন, আমার জানাও ছিল। আরে আমি বিষয়টাকে দেখবো তো, এই হাউস তো নতুন না, যখন নোট করে রিজিত বাবুটা ইম্পর্টেন্ট উনি বলতে, প্রত্যেক সময় যদি মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে বলতে হয়, আগেও তো হাউস করেছি আমরা, উনি তো রেসপন্স করছে। গুরুত্ব বুঝবেন, গুরুত্বটা বুঝবেন, হাউসকে লাইট করবেন না। না না স্যার, দাঁড়ায় না, এতবার দাঁড়ান স্যার। স্যার আমি জাস্ট একটা না, আপনি বলে আমি ওনার উত্তর দিতে চাই না। না ওনারটা ছাড়ুন। না স্যার, একটা ইম্পর্টেন্ট স্যার, সবাইটা ইম্পর্টেন্ট হয়। না না, একটা ভেরি ইম্পর্টেন্ট। আমি অনারেবল এমএলএ, যদিও এটা আমি মন্ত্রী হিসেবে পারি না, তবুও এটা যেহেতু আমি একই ডিস্ট্রিক্টে, অনারেবল এমএলএ বিরোধী সিনহা মহোদয় যে বিষয়টা তুলেছেন, এটা সত্যি খুব প্রাসঙ্গিক আমার মনে হয়, এবং মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমি আবেদন করবো, এটা যেহেতু 2 দেশের বিষয়, এটা খুব সিরিয়াস ম্যাটার। কিন্তু কারণ এই যে সামনে বর্ষা আসছে, এইবার যে বর্ষা গেল, আমরা অনুভূতি অনেকটা বেঁচে গেছি এই কারণে, কারণ বাংলাদেশের পাড়টা কিন্তু জলের স্রোতে ভেঙে যাওয়ায় জলটা ওয়াশ আউট হয়েছে, যার কারণে আমরা অনেকটাই বেঁচে গেছি।
কিন্তু এটা প্রত্যেক বছর একটা সমস্যা থাকে। আরেকটা বিষয় হচ্ছে একটা পার্ট এখানে এখনো আনফেন্স আছে। তো সর্বদাই কি হয়, বাংলাদেশ থেকে কিছু লোক ঢুকে এখান থেকে গরু চুরি করে বা অন্যান্য মানে ইলিগাল অ্যাক্টিভিটিস এর সাথে যুক্ত থাকে। তো মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমি আবেদন রাখবো বিষয়টাকে খুব গুরুত্ব দিয়ে এটা দেখা উচিত এবং আমাদের সুরক্ষার সাথে এটাকে খুব সিরিয়াসলি নেওয়া উচিত। মাননীয় অধ্যক্ষ মহোদয়, মাননীয় বিধায়ক শ্রী বিরোধী সিনহা মহোদয় যে কথাটা বলেছেন, এর আগেও ওয়াটার রিসোর্স নিয়ে আমরা কিন্তু অনেক আলোচনা করেছি। 12টা নদীর বিষয়ে কথাবার্তা হয়েছে, কোন কোন জায়গার মধ্যে আমরা কি কি কাজ করছি বিষয়ে অনেক বিস্তারিত আলোচনা হয়েছে। আমি নিজেও এটা মাননীয় মন্ত্রী বাহাদুরও বলেছেন, একই ডিস্ট্রিক্টের পাশাপাশি সব বিধানসভা কেন্দ্র। আমি নিজেও ওখানে গেছি, কয়েকবারই গেছি, আমি নিজেও প্রত্যক্ষ করেছি সেখানে। এবং আমি কিন্তু উপরেও কিন্তু সেন্ট্রালেও এই বিষয়গুলো ইভেন ফটো তুলে বিভিন্ন সময় আমি এগুলো পাঠিয়েছি। এবং ইন্টারন্যাশনাল বিষয় এখানে বললেই আমরা গিয়ে কাজ করতে পারবো না, অনেক সময় বাধাপ্রাপ্ত হই। এইগুলো নিশ্চয়ই আমি আবার বলবো কিভাবে এখানে আপনি যে বিষয়টা বলেছেন যাতে বাদকে ওখানে ঠিকভাবে শ্রম করা যায়, নিশ্চয়ই দেবে। 3টি রেফারেন্স 3টি কলেজ না না 3টি রেফারেন্স 3টি কলেজ ছিল। আগরতলা সড়ক সুবল সিং ভাইয়া সুবল সিং সমস্যা দীর্ঘদিন যাবো একদম দীর্ঘদিন চলছে, আগে বন্ধ ছিল এখন চলছে একদম দীর্ঘদিন, আপনারা স্লো চলছে, একদম স্লো। ঠিক আছে, কি ঠিক আছে। 3টি কলিং 3টি ছিল রেফারেন্স ছিল, সর্বসম্মতি করে 3টি 6টি লে করে দেওয়ার জন্য অনুরোধ থাকছে বিভাগীয় দপ্তরের ভারপ্রাপ্ত মানবতে। গভর্নমেন্ট বিজনেস রেজিস্ট্রেশন সরকারি বিল বিবেচনা এবং পাস। মাননীয় সদস্যগণ, এখন সবার কার্যসূচি হলো ত্রিপুরা সবচেয়ে এস্টাবলিশমেন্ট within brackets 6 Amendment Bill 2024, the Tripura Bill number 8 of 2024. এটা রয়েছে কোনটা? রেফারেন্স কলিং এর পরে পোস্টপোন করছে এবং এরপরে আর রাখেন না কমিটির রিপোর্ট। আমি জানি না এটা মাননীয় laying of repeals or postponed questions on the table of the House. কার্যসূচি হল মাননীয় মন্ত্রী কর্তৃক পোস্টপন্ড আনসার্ড কোশ্চেন ঐক্যবদ্ধ সভায় টেবিলে পেশ করা। বিধানসভার গত অধিবেশনে পোস্টপন্ড আনসার্ড কোশ্চেন নাম্বার 170, 171 এর উত্তর দেওয়া সম্ভব হয়নি। এখন এই মৎস্য দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রীবাদী অনুরোধ করছি পোস্টপন্ড আনসার্ড কোশ্চেন নাম্বার 170, 171 উত্তরপত্র সভা টেবিলে পেশ করার জন্য। Honorable Speaker, sir, I beg to lay copy of the reply of the postponed executed unstruck question number 170 and 171 on the table of the House. বিধানসভার গত অধিবেশনে পোস্টপন্ড আনসার্ড কোশ্চেন নাম্বার 1 এর উত্তর দেওয়া সম্ভব হয়নি। এখন আমি পানি সম্পদ উন্নয়ন দপ্তরের মাননীয় ভারপ্রাপ্ত মন্ত্রীবাদী অনুরোধ করছি পোস্টপন্ড আনসার্ড কোশ্চেন নাম্বার 1 এর উত্তরপত্র সভা টেবিলে পেশ করার জন্য। Honorable Speaker, sir, I beg to lay copy of repeal postponed unstruck question number 1 of the Department of Fair Duty on the table of the House. সভার পরবর্তী কার্যসূচি হল কমিশন পাবলিক অ্যাকাউন্টসের 153তম প্রতিবেদন সভা উপস্থাপন। এখন আমি মাননীয় সদস্য শ্রী দীপঙ্কর সেন মহোদয়, চেয়ারম্যান কমিশন পাবলিক অ্যাকাউন্টস মহোদয়কে কমিটি 153তম প্রতিবেদন সভায় উপস্থাপন করার জন্য অনুরোধ করছি। Honorable Speaker, sir, I, the chairman of the committee on public accounts, on behalf of the committee, beg to present its 153 report on the table of the House. পরবর্তী কার্যসূচি হল কমিটি অন প্রিভিলেজেস 48 এবং 49তম প্রতিবেদন সভা উপস্থাপন। এখন আমি শ্রী বিনয়ভূষণ দাস মহোদয়, চেয়ারম্যান কমিটি অন প্রিভিলেজ কমিটি 48 এবং 49তম প্রতিবেদন সভায় উপস্থাপন করার জন্য অনুরোধ করছি। Honorable Speaker, sir, I, the chairman of the Committee on Privileges of Tripura Legislative Assembly, on behalf of the committee, beg to present the 48th report of the committee before the House. সভার পরবর্তী কার্যসূচি
Another Honorable Speaker, sir, I, the Chairman of the Committee on Privileges of Tripura Legislative Assembly, on behalf of the committee, like to present the 49th report of the committee before the House. পরবর্তী কার্যক্রম ছিল কমিটি অন পিটিশনসের 50তম প্রতিবাদের সভা উপস্থাপন। এখন আমি শ্রী অভিষেক দেবরায়, চেয়ারম্যান কমিটি অন পিটিশন কমিটির 50তম প্রতিবাদের সভা উপস্থাপন করার জন্য অনুরোধ করছি। Honorable Speaker, sir, I, the Chairman of Committee on Petition, on behalf of committee, beg to present the 50th report of the Committee on Petitions before the House. মাননীয় সদস্যগণ, আজকের সভায় উপস্থাপিত কমিটি অন পাবলিক অ্যাকাউন্টস, কমিটি অন প্রিভিলেজেস এবং কমিটি অন পিটিশনসের প্রতিবেদনের প্রতিলিপিগুলো নোটিশ অফিস থেকে সংগ্রহ করার জন্য অনুরোধ করছি। গভর্নমেন্ট বিজনেস রেজিস্ট্রেশন। মাননীয় সদস্যগণ, এখন সবার কার্যসূচি হল ত্রিপুরা সবচেয়ে এস্টাবলিশমেন্ট 6th Amendment within bracket Bill 2024 within bracket ত্রিপুরা বিল নাম্বার 8 of 2024 এই সভা বিবেচনার জন্য অতএব কর্মসূচি হল ত্রিপুরা সব এস্টাবলিশমেন্ট 6th Amendment বিল 2000 না বলার কেউ নেই। অতএব এই প্রস্তাবটি বিলের অংশরূপে সভা কর্তৃক সর্বসম্মতিভাবে গৃহীত হইল। এখন সভার কর্মসূচি হল ত্রিপুরা সব এস্টাবলিশমেন্ট 6th Amendment বিল 2024 ত্রিপুরা বিল নাম্বার 8 2024 পাস করার জন্য প্রস্তাব উত্থাপন। আমি শ্রম দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রীমণ্ডলীকে অনুরোধ করছি প্রস্তাব উত্থাপন করার জন্য। বিল টু বি পাস। শ্রম দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় প্রস্তাবে বলে দিচ্ছি, প্রস্তাবের পক্ষে যারা আছেন তারা হা বলবেন, যারা বিপক্ষে না বলবেন। যেহেতু না বলার কেউ নেই, উক্ত প্রস্তাবটি সর্বসম্মতক্রমে গৃহীত হল। গভর্নমেন্ট বিজনেস সরকারি বিল বিবেচনা পাস। মাননীয় সদস্যগণ, এখন সবার কার্যসূচি হল দি স্যালারিজ, অ্যালাউন্সেস, পেনশন and other benefits of the ministers, speakers, deputy speaker, leader of the opposition, government chief whip, and the members of the Legislative Assembly, Tripura, 9th Amendment Bill 2024, the Tripura Bill number 9 of 2024 এই সভায় বিবেচনার জন্য প্রস্তাব করতে আমি আইন ও পরিষদীয় দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রীকে অনুরোধ করছি। মাননীয় স্পিকার স্যার, স্যার বলেন। না এক মিনিট, আমি একে উত্থাপন করিনি। আচ্ছা, উত্থাপন না করলে কিভাবে বলবো? The salaries, allowances, pension and other benefits of the minister, speaker, deputy speaker, leader of opposition, government chief whip and the members of the আমি সেদিনও বলেছিলাম অতীতেও এরকম হ্যাক্ট হয়েছে, এটা লেজিটিমেসির মধ্যে রেখে। তো এই জায়গাতে আমরা যারা বিধায়ক পার্লামেন্টে একটু এটা রুলস চেঞ্জ করেছে। পার্লামেন্টে এরকম ভাবি সাংসদরা তাদের বেতন ভাতা দিয়ে কিভাবে বিল এনে করত। কিন্তু অরুণ জেটলি যখন অর্থমন্ত্রী ছিলেন
তখন তিনি একটা সিস্টেম করে দিয়েছেন, এটা পার্লামেন্টে এরকম বিল হিসেবে আসে। তো সেদিক থেকে উই আর ভেরি ভেরি মাচ প্রিভিলেজ ক্লাস। আমরাই আমাদের বেতন ভাতা আমরাই বাড়াচ্ছি, আমরা কারো যেতে হচ্ছে। তো সেদিক থেকে যেভাবে হয়েছে প্রায় অলমোস্ট 100%, এটা আমাদের রাজ্যের অন্য সেকশনের পপুলেশনের কাছে একটু তাদের কিভাবে আমরা করতে পারছি না, এই সময়তে এটা ওদের ঠিক হয়। আমি এটা বলতে চেয়েছিলাম। তার সাথে আমি যেটা বলতে চাই, এটা মাননীয় পরিষদীয় মন্ত্রী বা ট্রেজারি ব্যাঞ্চ তার বিবেচনার জন্য আমরা যেহেতু অন্যান্য সুযোগ সুবিধা আমরা বাড়িয়েছি, ঠিক আছে, এই হাউসে অতীতে নির্বাচিত হয়েছেন এরকম 12 জন সদস্য আছে। বিভিন্ন সময়েতে 1981 থেকে 2016 বিভিন্ন সময়েতে পেনশন পাওয়ার ক্ষেত্রে তাদের যে এই ডিউরেশন দরকার এগুলো না থাকার কারণে হয়। তো এতে 12 জনের মধ্যে 2 জন প্রশান্ত কাপালি এবং মধুসূদন সাহা, তাদের বোধহয় সার্ভাইভিং ক্লেমেন্ট কেউ নেই, তাহলে 10। তার মধ্যে পূর্বাজয় রিয়ান্স পিআইএর বিধায়ক ছিলেন এবং মন্ত্রীও ছিলেন কিছুদিন, তারও বোধ হয় কারণ একমাত্র স্পাউস ক্লেম করতে পারেন, আছেন কমিটি জানি না। তাহলে থাকলো আরো 9 জন। আমি রিকোয়েস্ট করব যে এই যাতে না হলেও তাদের সম্পর্কে গভর্নমেন্ট একটু ভাবার জন্য, রেস্ট্রোস্পেক্টিভ না হলেও প্রসপেক্টিভ, অন্তত তাদের ফ্যামিলি মেম্বাররা তারা এই চিকিৎসাদি ইত্যাদি সুযোগ সুবিধা পায়। বেশিরভাগের ক্ষেত্রে তাদের স্পাউসরাই হবে। এটা গভর্নমেন্ট যেন একটু বিবেচনায় রাখে। ইফ নট ইন দিস সেশন, এটা বাজেট সেশনে হলো যাতে এটা আলোচনা করেন। আমি এর আগেও মাননীয় পরিষদীয় মন্ত্রীকে বলেছিলাম যে এই বিষয়টা দেখুন, তাহলে কয়েকটা পরিবার উপকৃত হবে। এটাই হলো আমার সমস্যা। আর কি আলোচনা করবে বলবেন? বলুন। নাম্বার 1, এলওপি সাহেব যে কথাটা বললেন 100% হাই, ইট ইজ অ্যাবসলিউটলি লেটার প্রভিশন। যেহেতু একটা প্রস্তাব দিয়েছেন, আমার একটা প্রস্তাব থাকবে, একটা অপশন থাকুক, যারা সারেন্ডার করতে চায় লেট সারেন্ডার। এর প্রেক্ষিতে আমি যেটা বাস্তব, আমি শুধু মিডিয়া অ্যাটেনশন ড্র করার জন্য আমি একটা বলবো এখানে, আর ইনসাইড আই বি হ্যাপি, আই এম নট এ হিপোক্রেট, I speak what is fact. Let an option be given. If someone is to surrender, they can gladly surrender. Number 1. Number 2, Maranam Mantri, medical reimbursement. এই জায়গায় দেখা যাচ্ছে অনেকে মেডিকেল রিইম্বার্সমেন্ট নিয়ে অ্যাসেম্বলির মধ্যে তো আমরা চলি, বিভিন্ন কর্মচারীদের কাছে থেকে খবর পাই, এটা সঠিক হচ্ছে না। এখানে বোধহয় কিছু মেরামতির অ্যামেন্ডমেন্টের দরকার হচ্ছে। আপনি রিড করুন, কথা বুঝিয়ে দিচ্ছি, শুনি আবার বলুন। So far as medical reimbursement is concerned, এখানে অ্যামেন্ডমেন্টের দরকার হচ্ছে। এত অসুস্থ, এত টাকার বিল, এত টাকার ওষুধ, বিধায়করা তো অসুস্থ বিধায়ক হচ্ছে।
হ্যাঁ, জেনুইন কিছু আছে। ডক্টরকে বলে আমার ইন্স্যুরেন্স খাটিয়ে প্রেসক্রাইব করে মেডিসিন থেকে জিএসটি দিয়ে তার থেকে ওষুধ ক্রয় না করে ভাউচার নিয়ে ডক্টরকে দিয়ে, এগুলো সব হচ্ছে, আপনারা সবাই জানেন। এমনও ঘটনা ঘটেছে আগে, এখন বলছি না, যে এক মাসে 3 বার কুকুর কামড় দিয়েছে, কুকুরের ইঞ্জেকশন নাকি অনেক বেশি দাম, কিন্তু এরকম রিএম্বার্সমেন্ট হচ্ছে। ওই যে অ্যামেন্ডমেন্ট করে একটা পার্টিকুলার আদার দেন বিং রেফার্ড, গুরুতর অসুস্থ হয়ে কোথাও পড়তে হয়েছে, আদার দেন বিং রেফার্ড একটা স্পেসিফিক টাকা ধার্য করে দিচ্ছে, সে 10,000 পার মান্থ। ওখানে দেখা যাচ্ছে মেডিকেল রিএম্বার্সমেন্টের নামে মাসে এমনও হচ্ছে, ইফ নট অল, আই নট ব্র্যাকেটিং অল, 25-30 হাজার টাকা করে প্রত্যেক মাসে অনেক এমএলএরা নিয়ে যাচ্ছে। তো একটা স্পেসিফিক সবাই নেয়, আমি সবাই না, আমি মানে কিছু কিছু লোক, কিছু কিছু এমএলএ একসাথে। তো দ্যাট স্পেসিফিক, এটা সরকার টাকা দিয়ে দেবে। একটা স্পেসিফিক যে মেডিকেল রিএম্বার্সমেন্ট দরকার নেই আমার 25,000 টাকা, 10,000 টাকা স্পেসিফিক। আদার বিং রেফার্ড অর বিং হসপিটালাইজ, এগুলো আলাদা কারণ। কিন্তু এই যে টাকাটা এই আমার একটা প্রস্তাব থাকবে, ইফ নট দিস টাইম ইন দ্য কামিং ডেজ ইউ ক্যান ব্রিং ইন দিস অ্যামেন্ডমেন্ট। ওকে, আমি সুশান্ত বাবু জাস্ট মিনিট, বিকজ আমি একটু দেখি, আমি মনে করি কোন বিধায়ক বর্তমান এবং প্রাক্তন এরকম নেচারের হওয়ার কথা না, সুস্থ এবং অসুস্থতা। কারণ কিছু কিছু বিধায়ক আছেন প্রাক্তন, গুরুতর অসুস্থ হন এবং কিছু কিছু আইনের বেরিয়ে আজ অনেক সময় মুশকিলে পড়ে যান, যেটাকে আমি সলভ করে দেওয়ার চেষ্টা করি। স্পেশালি স্টাফদেরকে ডেকে আমার চেম্বারে যাবেন, ব্যাপারটা তা না, করে দেন। হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ড করতেই হয়। আর আপনি যেটা বললেন, কারণ হয়তো ইউ ডাজন্ট নিড, এরকম নীতি আছেন পরিবার যারা আমি জানি, কিছু কিছু আমি ইতিহাস নগরকে বলেছি, এমন কিছু কিছু নীতি পরিবার আছেন মানে প্রয়াত এমএলএদের সিরিয়াস কন্ডিশন, এবং ওনাদের আমি যদি বলতে বলেন কি একজন মগ, হ্যাঁ সিরিয়াস কন্ডিশন, সিরিয়াস, চোখের জল ফেলে ছেলেরা চিঠি লিখেছে, তার বাবা ছিল প্রাক্তন বিধায়ক, নাম বললাম না। সুতরাং সব দলেরই আমি দেখি, কিন্তু আমি মনে করি না যে কোন বিধায়ক ফলস ফিল দিয়ে এসব কাজ করেন। ওকে, মাননীয় অধ্যক্ষ মহোদয়, আসলে মাননীয় বিরোধী দলনেতা কি বললেন জিনিসটা পরিষ্কার নয়, কিন্তু যতটুকু আমরা উপলব্ধি করলাম উনি এই প্রস্তাবের বিরুদ্ধে। আমি আসলে দ্বিচারিতা কাকে বলে এটা বলতে পারবো না, কারণ 2019 সালে 18 সালে আমরা বিধায়ক হই, 19 সালে বোধহয় শেষবারের মতো স্যালারিজ পেনশন হাইক হয়। তো যেদিন হাইক হবে বিলটা এলো, বাইরে লবিতে বসেছিলাম, বিরোধী দলের বামপন্থী দলের একজন বিধায়ক আমাকে বলছেন যে এবারের সেশনে আপনাদের টাকা পয়সা বাড়বে কি, আমাদের বেতন যা পায়, মিসেস চাকরি করে আজকে আসার সময় 500 টাকা নিয়ে চশমাটা ঠিক করে এনেছি, কারণ পার্টি সমস্ত টাকা নিয়ে স্যালারি থেকে আমরা চলতে পারি। এবার বাড়বে কিনা, কিছু বাড়ার আমরা তো বলতে পারি না। সেদিন বাড়ল। এই চেয়ারে বসেছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার, লাভ দিয়ে উঠলেন। এগুলি হচ্ছেটা কি, এটা মানি না, একই পায়দা, এই হচ্ছে সেই হচ্ছে, কর্মচারীরা পাচ্ছে না, চাকরি নেই, বাকরি নেই, খাওয়ার নেই, অন্ন নেই, বাসস্থান নেই, ওয়াকআউট করে বেরিয়ে গেল। তা আমার প্রশ্ন, এই যে বিচারিতা, এই 5 বছর আগে যে বেতনটা বৃদ্ধি হয়েছিল, বামপন্থী বন্ধুদের পকেটে কি টাকাটা যায়নি, স্যালারি অ্যাকাউন্টে টাকাটা যায়নি, আপনারা সেটা গ্রহণ করেননি, সেটা নিয়ে আপনারা চলছেন না। এই বিচারিতার মানে কি, উদ্দেশ্য? যেই বন্ধুটি আমাকে বাইরে বললেন যে বাড়বে কিনা, একটু বাড়া, পার্টিতে থেকে আমরা তো কিছু বলতে পারি না, উনি সহ ওয়াকআউট করে বেরিয়ে গেল। আমাকে বললেন এক কথা বাইরে, ভিতরে এসে আরেক রকম। আসলে মিডিয়া আছে, মিডিয়ার কাছে বোঝাতে হবে যে আমরা গরিবের দল, বাইরে গিয়ে মানুষকে বোঝাতে হবে আমরা প্রতিবাদ করেছি, প্রতিরোধ করার চেষ্টা করেছি, কিন্তু আমরা কি করব, শাসক দল ট্রেজারি বেল সেটা করেছে।
সুযোগটা যেন রাখা হয়। না না সুশান্ত বাবু, রতন বাবু, এক সেকেন্ড। যারা চান না জাস্ট যারা চান না, যারা চান না সুশান্ত বাবু, যারা চান না টোটাল এতদিন পর্যন্ত যা বেতন পেয়েছে টোটালটা সারেন্ডার করবেন না, এখানে বর্জ্যযোগ্য, সেটাও অপশন দেন। আমি কোনো বেতনই নিতাম না। স্যার ঠিক আছে, যার যার ক্লাস পজিশন থেকে তার আন্ডারস্ট্যান্ডিং এ বলছেন স্যার। আমি একবারের জন্য বলিনি স্যার স্যালারি শুড নট বি হাই, এই বলেছি লেজিটিমেসির মধ্যে রাখার জন্য বলছি। বলুন কাজে এটা বললে ভুল হবে। তা আজকে তার সাথে যেটা আমি রেখেছি, আমি আশা করি মাননীয় স্পিকার মহোদয়ও মোটামুটি ওনার বক্তব্যে রেসপন্স করেছেন, এই বিষয়টা তিনি বুঝেছেন। আমি যেটা বলছি কাজেই পরিষদীয় মন্ত্রী এই বিষয়টা একটু আলোকপাত করবেন। বলবেন বলুন। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমরা যে বিল প্লেস করেছি 6 বছর পর এই বিল প্লেস হচ্ছে। এখানে হাউসে নতুন পুরনো বিলে অনেক মিনিস্টার রয়েছেন, এমএলএ রয়েছেন। আমরা অতীতটাকে জানি না, অতীত জানতে হবে। 1963 থেকে এই অ্যাসেম্বলি শুরু, তখন 30 জন এমএলএ। সেকেন্ড অ্যাসেম্বলি ওইটাও 30 জন এমএলএ, 3 জন নমিনেটেড। এই 13 অ্যাসেম্বলি আছে। কতজন ইলেক্টেড হয়েছে? 748 জন এমএলএ, বিধায়ক মন্ত্রী হয়েছেন 748 জন টোটাল। 1962 ফার্স্ট অ্যাসেম্বলি, 3 জন নমিনেটেড। এটা ইন দ্য ইয়ার 67, 1971, ওই সময় 3 জন নমিনেট হয়েছিল। এই টোটাল মিলে 751 জন আমরা ত্রিপুরা বিধানসভা, ফ্রম দি ভেরি বিগিনিং টু টিল ডেট। এর মধ্যে শচীন সিংহ রয়েছে। আজকেও সচিন্দ্রনাথ সিং প্রথম মুখ্যমন্ত্রী, উনি কিন্তু ওনার বিশেষ ভাতা পাচ্ছেন। শচীন সিং এর অবদান কি কোনো অংশ কম আছে? এই যে 751 জন, আমরা অনেকে খবর রাখি না। আমি শুধু চিফ মিনিস্টারের কথা বলছি, তারপর বাকিগুলি বলতে হবে, মেসেজ খারাপ যায়। শচীন্দ্রনাথ সিংহ ছিলেন রাজতন্ত্র থেকে গণতন্ত্র উত্তরণের পথিকৃৎ। সুকুমার সেনগুপ্ত ছিলেন গুড অ্যাডমিনিস্ট্রেটর। নিবেন চক্রবর্তী ছিলেন রাজ্যের কমিউনিস্ট সরকারের প্রধান কাণ্ডারি। সুধীররঞ্জন মজুমদার ছিলেন সহজ সরল মানুষ। সমীরঞ্জন বর্মন চৌকস রাজনীতিবিদ। প্রফুল্ল দাস মৃদুভাষী, ওনার স্ত্রীও ভাতা পাচ্ছেন, মুখ্যমন্ত্রী ছিলেন। রাধিকা রঞ্জন গুপ্ত ইন্টেলিজেন্ট। দশরথ দেব মুকুটহীন রাজা। বিপ্লব দেব কমিউনিস্ট শাসনের অবসানের পুরোধা এবং রাজ্যের ইতিবাচক রাজনীতির প্রচারক এবং সার্বিক উন্নয়নের মার্গদর্শক। প্রফেসর ডক্টর মানিক শাহ সজ্জন এবং সার্বিক উন্নয়নের পথিকৃৎ এবং কারিগর। স্যার, এক্স এমএলএরা এই যে ভাতা, আমি বলছি বিভা দাস, প্রথম নাম প্রফুল্ল কুমার দাসের মিসেস, উনি ভাতা পাচ্ছেন। এরকম 82 জন ফ্যামিলি কাছে পাচ্ছেন। আপনার শ্যামাচরণ ত্রিপুরা, ওনার ছেলে, ওনার কারা কি মেয়ে কি হতে পারে জানি না, কি কষ্টে আছে আইন, ওনার দুই ছেলে দেখা। কোন এমএলএ বর্তমানে দাঁড়িয়ে ওনার নামে কলেজের নামাঙ্করণ করার জন্য বলছে। স্যার, খগেন্দ্র জমাতের খবর রাখি আমরা, ওনার স্ত্রী কি অবস্থায় আছে? মন্ত্রী ছিলেন। স্যার, লক্ষ্মী সিং শচীন্দ্রনাথ সিংয়ের স্ত্রী ভাতা পাচ্ছেন। এবং হংসদর দেওয়ান সান্ত্বনা বলতে পারবে, ওনার স্ত্রী কি কষ্টে আছে কজন খবর রাখি,
বাকি ত্রিপুরা ওনার স্ত্রী কিভাবে আছে খবর রাখি আমরা কেউ? মাখনলাল চক্রবর্তী বহুদিন আমার সাথে এখানে কথা হয়েছে, ওনার স্ত্রী কিভাবে আছে খবর রাখি কজনে? গীতা দেবনাথ, দীনু দেবনাথের স্ত্রী কেমন আছে? রাধামোহন দেবনাথের স্ত্রী কেমন আছে? কজন খবর রাখি? তাহলে এই যে 82 জন ফ্যামিলি পেনশন পাচ্ছে, এই রাজ্যে তাদের হাজবেন্ড বা স্বামী কিচ্ছু করেনি, কিচ্ছু করেনি। আজকে এই যে বিল্ডিং এ এসছি, আপনি চলে এসে পড়ে তাদের কথা কে বলবে? খবর রাখেন, আমরা যাই, জিজ্ঞাসা করুন যাদের পাশে। আমি সবগুলি নাম বললাম না, বিলাসের নাম বলতে হবে। আজকে কজন এটা বললাম ফ্যামিলি পেনশন, এবার পেনশন যেটা ফ্যামিলি পেনশন কত? 25,000 টাকা করে পায়। আপনি জানেন আমরা যে পেনশন কথা বলছি, MLA monthly salary in India 2024 state wise monthly pay expenses report যে বেরিয়েছে এতে উল্লেখ রয়েছে highest paying state তেলেঙ্গানা 2,50,000 plus allowances, lowest paying state ত্রিপুরা। এত কিছু পরেও রয়েছে। আমি তো দিল্লি 4 লাখ, আমি সব বললাম না। তাহলে লেটেস্টটা বলছে 4 লাখ। স্যার কজনের খবর রাখি? কজন আমি তাদের নাম জানি? কজন অ্যাক্সেলের নাম জানে? কজন অ্যাক্সেলের স্ত্রী খবর রাখে? শচীন্দ্র সিং এর মিসেসকে তো কোয়ার্টার বেতন দেওয়া হয়নি, অথচ আজকে এই এরকম 100 জন এক্সএমএল আছে। এটা বলতে গেলে অনেক দুঃখের কথা স্যার। এক্সএমএল যারা পেনশন পাচ্ছেন তাদের রাজ্যের জন্য এবং এলাকার জন্য বহু কাজ করে গেছেন, তাদের দেখবে কে? এই ডিপার্টমেন্ট না দেখতে কে বলতে হবে? আমাকে না, কেউ দাঁড়িয়ে গেলে বলতে হবে কে দেখবে। আমরা কিন্তু সবার কথা চিন্তা করি। আজকে এই যে বলছি পার ক্যাপিটা ইনকাম এত বেড়েছে, সবাই ডেভেলপমেন্ট যদি না হতো পার ক্যাপিটা নিয়ে পারলো কিনা? এবং এই যে এমএলএরা আছে একটা সব আপনি জানেন আগের মতো আছে জিনিস। এমএলএ যদি সপ্তাহে একদিন যদি কোনো এলাকায় না যায়, চিৎকার চেঁচামেচি হয়, কোনো সময় 6 মাস পর্যন্ত যেত না। ওই সময় এক ধরনের পলিটিক্স ছিল। এখন গেলে দলবেঁধে আছে, বিয়ের খরচ সরকার দেবে, তারপরে শ্রাদ্ধের খরচ সরকার দেবে। গভর্নমেন্টের কোন স্কোপ আছে এটা দেওয়ার? নো স্কোপ। তাহলে কে দেবে? এমএলএরা দিচ্ছে। তো তাদের যদি পয়সা না পারে কোত্থেকে দেবে স্যার? কোত্থেকে দেবে? মন্ত্রীরাও দিতে পারবে না, কোত্থেকে? তাহলে চুরি করতে হবে। কটা ফেস করে এই এমএলএ যে দাঁড়িয়ে সবাই কথা বলছে, কে বলবে তাদের কথা? এই যে সংখ্যা অতীতটা আমরা জানি না বলে, এবং সেই জন্য তাদের পেনশন আমরা বাড়িয়েছি। যেমন ফ্যামিলি পেনশন 25,000 টাকা পেতাম, এখন তাদের কত করেছি? 48,000। তাহলে শচীন সিং এর স্ত্রী 48,000 না পাক এটাই চাইছেন। প্রভুদাস তার স্ত্রী 48,000 না পাক চাইছে কেউ? এরকম আছে 82, যেটা বললাম 82। এটা ভাবতে হবে। অনেক না যারা খবর রাখেন, এখানে যাই অবশ্যই অনেকে আমরা খবর রাখি না স্যার। যারা মেলেছিলেন তাদের স্ত্রী কিংবা স্বামী যারা ফ্যামিলি পেনশন পাচ্ছেন, এটা বলছি একটু আগে। এবার আরেকটা আমরা এই দুটো, একটা হলো ফ্যামিলি পেনশন আর একটা হলো পেনশন, এই দুটো আমরা অ্যামেন্ডমেন্ট করছি। আরেকটা করেছি এনি টাইম, একটা শব্দ 4.5 বছর ছিল। 4.5 বছর থাকলে এটা
যদি দেখা যায় 4.5 বছর সময় কোন একজন মারা গেল, কোন অ্যাক্সিডেন্ট হল, পরে যে ইলেক্টেড হয়ে আসবে সে কি পেনশন পাবে? পাবে না। ধরুন 2.5 বছর একটা অ্যাক্সিডেন্ট, আরেকজন বাই ইলেকশনে হল, এবার আরেকজন ইলেক্টেড হল, দুজনই পাবে না। অথচ জনগণ তাকে ভোট দিয়েছে, দুজনকে ভোট দিয়েছে। সেই জন্য আমরা বলছি 4.5 বছর নয়, এনি পিরিয়ড, অর্থাৎ সে যদি 5 দিন থাকুক, 20 দিন থাকুক, 5 মাস থাকুক, 2 বছর থাকুক, তারও পেনশন পাওয়া উচিত। সেটা ঠিক করেছে। তো এবং যেটা বলছি স্যার, এখানে আমরা যেটা বলছিলাম, কি বলছে, আমি এখনো বলছি, উনি বলছেন আমি 4 লাখ টাকা আমার কাছে নেই, আমার কাছে যে হিসাব আছে সারা দেশে, সেটা তো আমি দেখছি তেলেঙ্গানা ফার্স্ট, করেছে, সেকেন্ড দেখা যাচ্ছে মহারাষ্ট্র, থার্ড কেরালা, ফোর্থ ইউপি, তারপরে মণিপুর, সেকেন্ড মণিপুর, তাদের 2.5 লক্ষ টাকা। আমি কত করতে যাচ্ছি এখানে স্যালারি? 93 অনলি, 93 অনলি। এবং এটা কি, এটা সর্বভারতের মধ্যে লেটেস্ট মানে লোয়েস্ট। এটাও যদি না, কি করবে? 93,000 টাকা নিয়ে কি করবে বলতে পারেন? আর না, এখানে ওই তো সেদিন আমাকে আমি বলছি না রঞ্জিত বাবু তো চলে, ওইখানে আইএস অফিসাররা ওইখানে যায়, আমরা থাকলে এত মাত্র দিয়ে তাদের এত, এই রঞ্জিত গভর্নমেন্ট চলছে, আমি এত ডিটেলস উঠাবে না। এমএলএরা পয়সা, এক্স এমএলএরা পয়সা নিতে গেলে অনেকের কষ্ট লাগে, বাধ্য ছেড়ে দাও। হ্যাঁ, এটা অনেক মুশকিল। অন্য দিকটা বাড়তে পারতাম, কিন্তু এটা মুশকিল। এখন আবার ইন্টারভেন্সে পড়ে যাবে সেই জায়গায়। তো এই যে জিনিসগুলি স্যার, আমি মনে করি এই যে জিনিসগুলি আমরা তবুও স্যার মন্ত্রিসভার মিটিং এ জানেন কেউ কারণ নাম বলবো, এত কম বাড়াবেন? মন্ত্রীরা বলেনি, কেউ মন্ত্রী একজন ইয়েস অনিমেষ বাবু স্যার আমাদের থেকে তো আপনাদের বেশি হওয়া উচিত। নো, আমরা সবার কথা চিন্তা করতে হয়, আর যদি বলেন চিন্তা করি না, আই এম নাথিং টু সে। তো আমার অনুরোধ থাকবে, এখন কিছু বিষয় এসছে, এই বিষয়গুলো উঠেনি তা, তখন মুখ্যমন্ত্রী ক্যাবিনেট মিটিং বলছিল যে যেসব জিনিসগুলি যারা ইনক্লুড হয়নি তাদের জন্য আমরা একটা স্পেশাল ক্যাবিনেট করে কিছু করা যায় কিনা আমরা চাই। আর যেটা মেডিকেল ব্যাপার বলেছে, ওইটাও ইন ফিউচারে এটা ঠিক কিছু কিছু বিষয় আছে, ওই বিষয়ে আমি বলছি না, আমাদের ফল বিলের কথা বলছি না, কিন্তু এটার সম্বন্ধে চিন্তা করতে এমএলএ ফান্ডের সম্বন্ধে কারো এমএলএদের বিভিন্ন রকম সাজেশন আছে, ওইখান থেকে কিছু করা যায় কিনা এটা ডিটেল বলবো না, এটা মিনিস্টার কনসার্ন ওই ডিপার্টমেন্টে দেখবে। আমি মনে করি এই যে বিল এবং সময় উপযোগিত, এবং এটা 6 ইয়ার্স হয়ে গেছে, বহুদিন হয়ে গেছে, এটা হওয়া উচিত। এবং এটা শুধু নতুবা একটু মেসেজ যাবে খারাপ, এই যে এতগুলি, এই যে নাম বললাম 82 জন ফ্যামিলি পেনশন এবং 100 জন এক্স এমএলএ, 63 সন থেকে, এবং অনেকে আছে শুরু থেকে আছে, তাদেরও তা কে দেখবে? আমরা কজন জানি? আমি যদি নামগুলি বলি, আমি বলতে পারো 30% বলতে পারবে না এটা চিনে কিনা, কিন্তু এই রাজ্যের জন্য তার কাজ করছে। তো সুতরাং আমি মনে করবো এটা নিয়ে বিতর্ক তরতর নেই, এবং পরবর্তী সময় জিতেন বাবু বলছেন, এবং আসলে সবাই বলে যে আমরা এটা করা উচিত। এটা 3টা সেশন আগের কথা ছিল, কেন করেনি আপনারা জানেন? ফ্লাড। এখন আমরা আগে মানুষকে টাকা দিয়ে, এবং ফ্লাডের জন্য ওই সময় কিন্তু আমরা যাইনি। এখন ঠিক চিফ মিনিস্টার বলছে না, হবে না, আগে ফ্লাডকে মানুষের জন্য মানুষকে আগে যান, পরবর্তী সময় 2টা সেশন থাকবে, পরে আমরা দেখবেন।
তো এই জন্য আমি বলছি এটার জন্য বিতর্ক প্রশ্ন, এবং এটা রাজ্যবাসীর উপকারী। এটা এই মানুষগুলিও রাজ্যের সদস্য, এবং এই রাজ্যের উন্নয়নে কার নাম বলবেন যে সে কিচ্ছু করেনি রাজ্যের জন্য? একটা লোকের নাম বলেন, অথচ তাদের কিন্তু হাজার হাজার মানুষ ভোট দিয়েছে। তো বিলকে সমর্থন করার জন্য আমি অনুরোধ করবো, সবাই সমর্থন করেছো, আলোচনার মধ্যে নেগেটিভ কিছু বলেনি। সবাইকে বলবো আমরা সুন্দর, হ্যাঁ মনে করেন বিষয়টা একটু আনবেন তো এরপরে কোনটা এই যে আমি যে বাজেটে আনবো করে আগে বলতাম, আমি তো একা দায়িত্ব না, আমি আপনার কথাগুলো আমি নোট করে রেখেছি এবং এটা দেখবো। এটা রাজনীতি এফেক্টের ব্যাপার আছে, এগুলির ব্যাপারটা বুঝতে হবে, দেখতে হবে। আর যেটা বলছেন, এবং এর পরেও আমরা তো দেখেছি অনেক জায়গায় কেউ টাকা নেয় না, অনেক স্টেটের মুখ্যমন্ত্রী বা কেউ কোনো মিনিস্টার হচ্ছে ডোনেট করে দেয়। এটা প্রবেশ, এটার জন্য বিল অ্যামেন্ডমেন্ট করতে হয়, বলে আমারটা আমি নেব না, আমি এটা দান করে দেবো। এটা যার যার ইচ্ছা করে দান করে দেয়, এবং গভর্নমেন্ট তখন এটাকে কাজে লাগাতে পারে। যদি এরকম কেউ ডোনেট করতে চায়, আমার স্যালারি থেকে আমি অর্ধেক টাকা বা 60% টাকা আমি ডোনেট করে দেবো, গভর্নমেন্ট নেবে। গভর্নমেন্ট নিয়ে গভর্নমেন্ট অন্য কাজে খরচ করবে, জনগণের স্বার্থে কাজ করবে। সবাইকে ধন্যবাদ। এখানে আমি যে নামটা জানি, অতল বাবু ধর্মনগরের বাসিন্দা, এই চেয়ারে যিনি আগে ছিলেন, হ্যাঁ, মাননীয় রমণবাবুর স্ত্রী সম্বন্ধে উনি বলেছিলেন, প্রয়াত রমণবাবু, এবং রমণবাবুর স্ত্রী সম্বন্ধে বলেছিলেন কে শুধু মিছিল না, মারা গেছে না, সচিন বাবুর কথা মারা গেছে। ঠিক আছে, তাহলে বোধ হয় এটা আমি এখানে যে রেকর্ডে তারা বোধ এখনই প্রস্তাবের মধ্যে salaries, allowances, pension and other benefits of the minister, speaker, deputy speaker, leader of the opposition, government chief whip and the members of the legislative assembly Tripura. 9th Amendment Bill 2024, the Tripura Bill number 9 of 2024 বিবেচনা করা হোক। যারা প্রস্তাবের পক্ষে আছে তারা হা বলবেন, যারা বিপক্ষে তারা না বলবেন। আমি মনে করি না বলার কেউ নেই, অতএব এই প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে সভা কর্তৃক গৃহীত হইল। আমি বিলের ধারাগুলো ভোটে দিচ্ছি। বিলের অন্তর্গত 1 নং থেকে 13 নং ধারাগুলি বিলের অংশরূপে গণ্য করা হোক। যারা প্রস্তাবের পক্ষে হা বলবেন, যারা বিপক্ষে আছেন তারা না বলবেন। আমি মনে করি যারা না বলার কেউ নেই, অতএব বিলের উক্ত ধারাগুলি বিলের অংশরূপে সভা কর্তৃক সর্বসম্মতিভাবে গৃহীত হল। এখন বিলের শিরোনামটি বিলের একটি অংশরূপে গণ্য করা হোক। বিলের শিরোনামটি বিলের একটি অংশরূপে গণ্য করা হোক। যারা প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলবেন, যারা বিপক্ষে না বলবেন। যেহেতু না বলার কেউ নেই, অতএব বিলের শিরোনামটি উক্ত বিলের অংশরূপে সর্বসম্মতিক্রমে সভা কর্তৃক গৃহীত হইল। এখন কর্মচারী স্যালারি, allowances, pension and other benefits of the minister, speaker, deputy speaker, opposition, government chief whip and the members of the legislative assembly Tripura, 9th Amendment Bill 2024, the Tripura Bill number 9 পাস করার জন্য প্রস্তাব উত্থাপন ও আইন ও পরিষদ দপ্তরে ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রীকে অনুরোধ করছি প্রস্তাবটা উত্থাপন করার জন্য। স্যার, 9th Amendment Bill 2024, the Tripura Bill number 9 of 2024, will be passed. আমি প্রস্তাব করছি যে এখন আমি আইন পরিষদ দপ্তরের মাননীয় ভারপ্রাপ্ত মন্ত্রী কর্তৃক প্রস্তাবিত প্রস্তাবটি ভোটে দিচ্ছি।
the salaries, allowances, pension, and other benefits of the minister, speaker, deputy speaker, leader of the opposition, government chief whip, and the members of the Legislative Assembly Tripura, 9th Amendment Bill 2024. The Tripura Bill number 9 of 2024 পাশ করা হোক। যারা প্রস্তাবের পক্ষে আছে তারা হ্যাঁ বলবেন, বিপক্ষে আছে না বলবেন। আমি মনে করি যারা না বলার কেউ নেই, অতএব এই বিলটি সভা কর্তৃক সর্বসম্মতিভাবে গৃহীত হইল। গভর্নমেন্ট রেজুলেশনের পরবর্তী কার্যসূচি। রেজুলেশনটি গত 10 জানুয়ারি 2025 তারিখে তফসিলি জাতি কল্যাণ ইত্যাদি দপ্তরে ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রী সহ উত্তোলন করেছিলেন। উত্তরাধিকার রেজুলেশনের বিষয়বস্তু হল whereas to abolish the dehumanizing practice of manual scavenging of human extract and eliminate as well as ban the further proliferation of dry latrines. The Parliament, in accordance with the resolution as passed by the Tripura Legislative Assembly and by the legislatures of Andhra Pradesh, Goa, Karnataka, Maharashtra and West Bengal, in pursuance of clause number 1 of Article 252 of the Constitution, had enacted the employment of manual scavengers and construction of dry latrines Prohibition Act 1993, number 46 of 1993. তো পড়ে লিখে নাকি প্রস্তাবের উপরে আলোচনা হবে, আলোচনা থাকলে করবো। আমি কল্যাণ মন্ত্রী ভারপ্রাপ্ত মন্ত্রী মহোদয়কে অনুরোধ করছি আলোচনা করার জন্য। স্যার, হ্যাঁ, কারো কিছু বলার থাকলে এটা আমি জাস্ট একটু ব্যাকগ্রাউন্ডটা বলে দিই। এটা আমাদের ভারত সরকারের সোশ্যাল ওয়েলফেয়ার এন্ড সোশ্যাল জাস্টিস ডিপার্টমেন্ট থেকে একটা প্রপোজাল আমাদের কাছে এসেছিল, যেটাতে বিধানসভা থেকে রেজলিউশন পাস করা হবে। এবং আপনি যে সমস্ত স্টেট বললেন, বিশেষ করে অন্ধ্রপ্রদেশ, গোয়া, কর্ণাটকা, মহারাষ্ট্র, ওয়েস্ট বেঙ্গল, এই সমস্ত স্টেটকেও দেওয়া হয়েছে। তো আগে যেটা আমাদের অ্যাক্ট ছিল সেটা হচ্ছে দ্য এমপ্লয়মেন্ট অফ ম্যানুয়াল স্ক্যাভেঞ্জার্স এন্ড কনস্ট্রাকশন অফ ড্রাই লেট্রিন প্রহিবিশন অ্যাক্ট 1993 নাম্বার 46/193। এটা আগে হাতে করা হতো, অর্থাৎ মানুষের মলমূত্র যে পরিষ্কারের বিষয়টা হাতে করতো। এখন ডিপার্টমেন্ট থেকে এটাকে ম্যানুয়ালি করার জন্য, মেশিনের মাধ্যমে করার জন্য বলা হচ্ছে, এবং এই একটাকে আমরা অ্যাবলিশ করছি। এবং এই মুহূর্তে যেটা হবে সেটা হচ্ছে দ্য প্রহিবিশন অফ এমপ্লয়মেন্ট অ্যাজ ম্যানুয়াল স্ক্যাভেঞ্জার্স এন্ড দ্য রিহেবিলিটেশন অ্যাক্ট 2013। তো এটাই হবে 1993টা অ্যাবলিশ হবে এবং 2003টা আমাদের এখন থেকে ইমপ্লয় হবে। থ্যাংক ইউ। ওকে, এখন রেজুলেশন তো মোটামুটি সবাই জানছেন। এটাকে ভোটে দিয়ে দিচ্ছি। স্পিকার স্যার, দ্য রেজুলেশন বি পাসড। প্রস্তাবের পক্ষে যারা আছেন তারা হ্যাঁ বলবেন। আমি মনে করি সবাই না বলার কেউ নেই, সর্বসম্মতিক্রমে প্রস্তাবটি সভা করতে গৃহীত হইল। এখন রাজ্যপালের ভাষণের উপরে আলোচনা করে একজাক্টলি 2টা না 2টা 5, 10, 12, 2টা 5। এই সভা বেলা 2:05 পর্যন্ত মুলতবি রইল। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর।